আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 সালের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। তোমরা ইতিমধ্যে যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষ করেছো এবং এখন আমাদের শুরু হবে ভূগোল প্রথম পত্রের প্রথম মেগা ম্যারাথন ক্লাস। এই মেগা ম্যারাথন ক্লাসে আমরা আজকে আলোচনা করব ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে পৃথিবীর গঠন এবং তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তনের উপরে আজকে আমাদের ক্লাস হবে। তোমরা যারা যেখান থেকে আজকের ক্লাসে জয়েন করেছো তোমরা সকলেই কমেন্টে জানিয়ে দাও যে আমার কথা সঠিকভাবে শোনা যাচ্ছে কিনা এবং তোমরা কে কোথা থেকে আমার আজকের ক্লাসে জয়েন করেছো। তোমরা যারা আজকের ক্লাসে জয়েন করেছো তোমরা ক্লাসটাকে একটু শেয়ার করে দাও, যাতে তোমার সাথে সাথে তোমার যে সকল বন্ধু বান্ধবী রয়েছে তারাও যাতে এই ক্লাসগুলো উপকৃত হতে পারে। আশা করব আজকের ক্লাসে আমরা সর্বোচ্চ ভূগোলের বিষয়ে কিন্তু আমরা একটা সাজেশন নিতে পারবো। আমি তোমাদের দেখি কমেন্ট করো যে আমার কথা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আমরা একটু পরে মূল ক্লাসটা শুরু করে দেব। আমাদের ক্লাস শুরু করতে একটু দেরি হয়েছে, এই কারণে আমরা খুবই দুঃখিত, কারণ কিছু কারিগরি সমস্যার কারণে লেট হলো আর কি। ওকে, আশা করি তোমরা যারা আজকের ক্লাসে জয়েন করেছো তারা ক্লাসটা শেয়ার করে দিবা এবং তোমাদের যত সমস্যা আছে এবং পরীক্ষায় যাতে আমরা ভালো বা সর্বোচ্চ একটা নাম্বার নিয়ে আসতে পারি সেই একটা প্রস্তুতি আমি নিতে চাই। ওকে, আমরা মেইন আলোচনা শুরু করে দিই। তোমরা সকলেই ইয়েস ভাইয়া শোনা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের আজকের আলোচনা হচ্ছে ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন এবং তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন। আমরা ক্লাসটা কিভাবে সাজিয়েছি এটা আগে তোমাদেরকে জানিয়ে রাখি, কারণ তোমরা ক্লাসে যেহেতু আছো এবং তোমাদের পরীক্ষায় ভালো নাম্বার কিভাবে আমরা আর্ন করতে পারবো সেই বিষয় নিয়ে আলোচনা। আমরা দেখো আজকের ক্লাসে আমরা দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় আলোচনা করব এবং আজকে সন্ধ্যা 7টায় আবার আমরা চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের আলোচনা করব। এই যে তোমরা আমার সাথে ক্লাস করবা, তাই না? এই যে ক্লাস করার সময় যাতে তোমাদের আবার বাসায় বসে আবার বই পড়া না লাগে, তার মানে কি আমরা ক্লাস করব যাতে এক ক্লাসেই তোমাদের একদম রিভিশন সহ পড়াটা হয়ে যায়, এক্সট্রা করে তোমাদের কি কোনো পড়াশোনা করা লাগবে না। তোমরা বিভিন্ন জায়গায় থেকে কিন্তু আমাদের আজকের ক্লাসে জয়েন করেছো এবং যারা ক্লাসটা শেয়ার করেছো তোমাদের সকলের ধন্যবাদ। তাহলে আমরা আজকের মূল ক্লাসে শুরু করে দিই। তাহলে দেখো পৃথিবীর গঠন অধ্যায় আমি কিভাবে তোমাদেরকে পড়াবো সেটা একটু বলি। আমি তোমাদেরকে প্রথম কোশ্চিন অ্যানালাইজ করাবো যে আসলে আমাদের বোর্ড কোশ্চিনে কোন টপিকস থেকে প্রশ্ন আসে। আমরা যদি সেইটা ধরতে পারি যে কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসছে, সেইটা যদি আমরা ভালো করে জানতে পারি বুঝতে পারি তাহলে কিন্তু আমরা ভালো একটা মার্ক আর্ন করতে পারবো। সেই হিসেবে দেখো আমরা ঢাকা বোর্ডের 2024 সালের একটা কোশ্চিন আমরা দেখাই যে আমরা বিগত কোশ্চিন কিছুটা একটু সলভ করে দেখি। দেখো উদ্দীপকে দেওয়া রয়েছে বাংলাদেশের ভূপ্রকৃতি এবং এক কতে দিয়ে আছে কর্দম ও বেলে পাথরের মিশ্রণে গঠিত এবং খতে আছে মাটির রং ধূসর ও লালচে বৃহত্তম সোপান অঞ্চল হিসেবে পরিচিত। তাহলে তোমরা এই যে উদ্দীপক দেখে এটা বুঝতে পারছো কিনা যে আসলে এটা কোন বিষয়ে আলোচনা হচ্ছে। দেখো ক নাম্বার প্রশ্ন হচ্ছে কনরাড বিযুক্তি রেখা কাকে বলে। আচ্ছা, এই প্রশ্ন কি তোমরা উত্তর করতে পারবে না? যেমন তোমাদের ক এবং খ নাম্বারের প্রশ্ন যেটা চাবে জাস্ট শুধু সেইটাই আমাদের অ্যান্সার করতে হবে, অতিরিক্ত অ্যান্সার করা লাগবে না। যেমন কনরাড বিযুক্তি রেখা কাকে বলে, যে কনরাড বিযুক্তি রেখা কোথায় আছে তোমরা সেটা একটু বলো। তোমরা যারা আছো তোমরা একটু কমেন্টে জানাও যে কনরাড বিযুক্তি রেখা কাকে বলে। আমি এটা বললাম না, দেখি তোমরা এটা পারো কিনা। মানে কি এই সহজ বিষয় যদি আমরা না ধরতে পারি তাহলে কঠিন বিষয়গুলো তো ধরতে পারবো না। আমি ক নম্বর তোমাদের জন্য রেখে দিলাম। আমি এখন খ নম্বরের বিষয়টা একটু বলি যে আকৃতির মানে কি দ্বীপ আকৃতির এক কথায় যে সমভূমি কিভাবে গঠিত হয়, যে আকৃতির সমভূমি আমরা কিভাবে গঠন করতে পারি এটা একটু যদি দেখি।
আমরা জাস্ট কোশ্চেন অ্যানালাইসিস করেই কিন্তু আমরা উত্তরগুলো কিন্তু পেয়ে যাব। দেখো যে ব আকৃতির সমভূমি কিভাবে গঠিত হয় আমরা একটু সেটা দেখি। যে আমরা জানি কি জানো, যে এই যে পাহাড় পর্বত, তাই না, এই যে পাহাড়ি অঞ্চল থেকে যে নদীগুলো বেয়ে আসে, যে নদীগুলো আসে সব সময় কিন্তু নদীর সৃষ্টি হয় কোথায়, যে একদম পার্বত্য অঞ্চলে কিন্তু নদী সৃষ্টি হয়। এই পার্বত্য অঞ্চলে যখন নদী সৃষ্টি হয় এবং নদীর যে একদম ক্ষয় কাজ, বহন কাজ এবং নিম্ন পর্যায়ে যখন চলে আসে, ঠিক নদী একদম যখন মোহনায় এবং সমুদ্রে পতিত হয়, ঠিক সেই সময় নদীর একদম মোহনায় কি হয়, যে এই যে পলিগুলো সঞ্চিত হয়ে নদীর এই মোহনায় আস্তে আস্তে জমা হতে থাকে এবং এইখানে কিন্তু স্রোত, যে স্রোতের যে ক্ষিপ্রতা এটা কিন্তু কম থাকে। এই স্রোতের ক্ষিপ্রতা কম থাকার কারণে তোমার নদীর একদম তলদেশে বা একদম নিচে কিন্তু তোমার এই পলিগুলো জমা হয় এবং জমা হতে হতে একটা সময় এই ব আকৃতির বা এইভাবে কিন্তু যে ভূমিগুলো সৃষ্টি হয় সেইগুলো কিন্তু সমভূমি আকারে ধারণ করে। তাহলে ব আকৃতির সমভূমি কিভাবে গঠিত হয় আমরা কি এটা বুঝতে পারলাম? ব আকৃতির সমভূমি নদীর একদম মোহনাতে কিন্তু এই পলি সঞ্চিত হয়ে ব আকৃতির এক ধরনের সমভূমি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ব আকৃতির সমভূমি। যেমন বাংলাদেশের আমরা বলি যে বৃহত্তম বদ্বীপ, বৃহত্তম বদ্বীপ বাংলাদেশকে কেন বলা হয়? কারণ বাংলাদেশ হচ্ছে ব আকৃতির একটা সমভূমি, এই কারণে বাংলাদেশকেও কিন্তু বৃহত্তম বদ্বীপ সমভূমি বলা হয়। এখন গ নম্বরে দেখো, উদ্দীপকের খ অঞ্চলের বর্ণনা দাও। উদ্দীপকের খ অঞ্চলের বর্ণনা দাও। তাহলে খ অঞ্চলের বর্ণনা বলতে কি বোঝাচ্ছে এখানে? মাটির রং ধূসর এবং লালচে। দেখো হচ্ছে মাটির রং ধূসর এবং লালচে হয় বাংলাদেশের কোন জায়গার ভূমিরূপ? কারণ বাংলাদেশের যদি ভূমিরূপকে আমি ভাগ করি তাহলে মোট তিনটা অংশে পাবো। কি কি অংশে পাবো? আমরা পাবো যে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। আমি যদি বাংলাদেশের ভূমিরূপ যদি একটু দেখাই, যে বাংলাদেশের ভূমিরূপ, একটা বিষয় আমি তোমাদেরকে ইনশিওর করতে চাই, যখনই আমাদের পরীক্ষার প্রশ্ন আসবে এবং সেই প্রশ্নটা হচ্ছে ভূগোলের, তখনই তুমি যে প্রশ্ন পাবে সেই প্রশ্নতে তুমি মানচিত্র বা কোনো চিত্র দেওয়ার চেষ্টা করবা। আমি কি বুঝালাম? তুমি যেই প্রশ্নটাই পাবা না কেন, যদি মনে করো এখানে মানচিত্র দেওয়ার মতো আছে, তুমি অবশ্যই সেখানে মানচিত্র ব্যবহার করবা। মানচিত্র ব্যবহার করে জাস্ট তুমি চিত্রে দেখাই দিবা, তুমি ফুল মার্ক পাবা। আমি যদি তোমাকে একটু দেখাই যে বাংলাদেশের যে মাটির রং ধূসর এবং লালচে হচ্ছে কোথায়, যে বরেন্দ্রভূমি। এখন বরেন্দ্রভূমি কোন জায়গায় রয়েছে? আর এখন এইটা দেখানোর জন্য আমরা কি করতে পারি? বইতে হাজার রকমের প্রশ্নের উত্তর থাক, জাস্ট তুমি শুধু মানচিত্র দেওয়ার চেষ্টা করবা। আমি মানচিত্র অঙ্কন তেমন করতে পারি না, জাস্ট যদি তোমাদের যদি একটু দেখায় যে আসলে আমাদের কিভাবে আসলে এগুলো অংশগুলো যদি একটু দেখাই। মনে করো এটা বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে এই অংশটা যদি আমি দেখাই, যে বাংলাদেশের মোট ভূমিরূপকে মোট 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি, যে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। টারশিয়ারি যুগের পাহাড় সমূহ কোথায়? যখন হিমালয় পর্বত সৃষ্টি হয়েছিল, ঠিক সেই সময় বাংলাদেশের এই উত্তর এবং পূর্ব, বাংলাদেশের উত্তর পূর্বে এই যে সিলেট জেলা আছে না, মানে সিলেট বিভাগ রয়েছে, এখানে সিলেট রয়েছে, মৌলভীবাজার রয়েছে, হবিগঞ্জ রয়েছে, এই অঞ্চল এবং বাংলাদেশের ঠিক এই যে দক্ষিণ এবং পূর্ব, তাহলে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল এবং বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে যে পাহাড়গুলো সৃষ্টি হয়েছিল সেই পাহাড়কে বলা হয় টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। সেই পাহাড়কে কি বলা হয়? টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। তাহলে এই যে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের যে পাহাড়গুলো রয়েছে এবং এই যে সিলেট এবং সাতকের যে পাহাড় রয়েছে, এইগুলোকে বলা হয় কি? টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। তারপরে কি রয়েছে, যে এই যে উদ্দীপকের খ অংশের যে কথাটা আমরা বললাম, সেটা হচ্ছে তোমার কি, যে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। এই সোপান সমূহ মোট 3টা। প্লাইস্টোসিন কালের সোপান মোট কয়টি? 3টা। সেটা হচ্ছে একটা, এই যে এখানে বরেন্দ্রভূমি আছে না, এই যে এখানে রাজশাহী, এই যে রাজশাহী, বগুড়া,
তারপর এদিকে রংপুর, এই অঞ্চলগুলো রাজশাহী, বগুড়া, রংপুর, এই অঞ্চলগুলো কিন্তু মাটির রং আসতে ধূসর এবং লালচে হয়ে থাকে। এবং একটা হলো আরেকটা অংশ রয়েছে এই যে ঢাকা জেলা এবং তোমার ঢাকা জেলা এবং টাঙ্গাইল জেলায় যে মধুপুরের গড় রয়েছে, ঢাকা জেলাতে এবং টাঙ্গাইলে, গাজীপুরে যে মধুপুর এবং ভাওয়ালের গড় রয়েছে এই অংশে, এবং কুমিল্লার যে লালমাই পাহাড় রয়েছে এই অংশে। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে তোমার প্লাইস্টোসিন কালের সোপান মোট তিনটা, এই তিনটা মাত্র 12% ভূমি, এই তিনটা কত পার্সেন্ট ভূমি? মাত্র 12% ভূমি। এবং আর তাছাড়া বাংলাদেশে যেই মোট জায়গা রয়েছে সবই সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। তাহলে আমরা কি বুঝতে পারলাম খতে যে মাটির রং ধূসর এবং লালচে হয়, সেটা হচ্ছে বরেন্দ্রভূমি। তাহলে তুমি কিভাবে লিখবা? লিখার সময় অবশ্যই তোমাকে এইভাবে চিত্র এখানে তুমি একটু দেখাই দিলা বা এখানে লিখে দিলে যে এটা বরেন্দ্রভূমি এবং এইটা হচ্ছে তোমার প্লাইস্টোসিন কালের সোপান সমূহের একটা অংশ। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। আর এটার মধ্যে যে খাড়িগুলো রয়েছে, স্রোতস্বিনী রয়েছে এবং এখানে যে আত্রাই, করতোয়া যে নদীগুলো রয়েছে, এই নদীগুলো কিন্তু তোমার এই যে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ থেকে সৃষ্টি হয়েছে। এইগুলো এভাবে কিন্তু আমাদের উত্তরটা করতে হবে। তারপরে উদ্দীপকে উল্লিখিত ক অঞ্চলের গুরুত্ব বিশ্লেষণ করো। দেখো উদ্দীপকে উল্লিখিত ক অঞ্চল কি? কর্দম এবং বেলে পাথরে মিশ্রিত গঠিত। কর্দম এবং বেলে পাথরে মিশ্রিত অঞ্চল কোথায় গঠিত হয়েছে? এই যে বাংলাদেশের টারসিয়ারি যুগের যে পাহাড় সমূহ রয়েছে এই অঞ্চলগুলোতেই কিন্তু সৃষ্টি হয়েছে। তাহলে এইভাবে চিত্র অঙ্কন করে যদি তুমি মেইন অংশটা ধরে এটার বর্ণনা দিতে পারো, তুমি এখানে ফুল মার্ক পাবা। তুমি এখানে কি করতে পারবা? যে ফুল মার্ক এখানে কিন্তু তোমরা পেতে পারো। তাহলে আমরা এই প্রশ্নের সমাধান আমরা পেলাম। এটা কিন্তু 24 সালে কিন্তু ঢাকা বোর্ডে এসেছে। তারপরে আমরা আবার ঢাকা বোর্ডে আরেকটা দেখো যে এটা হচ্ছে তোমার এটা আমরা এখন 24 সালের প্রশ্ন দেখি যে ঢাকা বোর্ডের আরেকটা প্রশ্ন যে রয়েছে আকৃতি গম্বুজের মতো পর্বত। একটা কি বলতেছে? আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্নটা এসেছে, মানে কি পৃথিবীর গঠন থেকে যে প্রশ্নটা এসেছে আমরা সেটা দেখি। যে রয়েছে কি পর্বত দিয়ে আমাদের আলোচনা হচ্ছে, একটা পর্বত বলতেছে এটা গম্বুজ আকৃতির। আচ্ছা তোমরা কমেন্টে জানাও যে গম্বুজ আকৃতির পর্বতকে কি নামে ধরা হয়? আরেকটা অংশ জীবাশ্ম পাওয়া যায়, আরেকটা অংশ অগ্ন্যুৎপাতের মাধ্যমে গঠিত হয়। তাহলে এই তিনটা অংশ কিন্তু পর্বত। আর আমরা জানি পর্বত মোট কয় প্রকার, পর্বত মোট কত প্রকার, আমরা এখন সেইগুলো একটু দেখি। পর্বত মোট কিন্তু 5 প্রকার। তোমরা যখন পর্বতে লিখবা তখন মনে করো কোনো পর্বতের কথা বলা নাই, তখন তুমি কি করবা? যে পর্বতের একটা চিত্র তুমি দিলে, তুমি যেভাবেই দিবা জাস্ট শুধু নাম লিখে দিবা যে এটা পর্বত, এবং তারপরে বলবা যে পর্বত হচ্ছে 5 প্রকার। এক প্রথম পর্বত যেটা রয়েছে হচ্ছে ভঙ্গিল পর্বত। প্রথমে কি রয়েছে? যে ভঙ্গিল পর্বত, তারপরে আগ্নেয়জাত পর্বত, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত, তৃতীয় হচ্ছে ল্যাকোলিথ পর্বত, চতুর্থ আছে চ্যুতি স্তূপ পর্বত, পঞ্চম আছে ক্ষয়জাত পর্বত। আমি তোমাদের যেভাবে পড়ানোর চেষ্টা করতেছি বা বলছি, তোমাদের এইটা কখনোই পড়াশোনা করা লাগবে না। এক্সট্রা বাসায় গিয়ে যে বাসায় বসে আবার যে মনে করো যে ক্লাস করছি এরপরে আমাকে পড়তে হবে, এইটা করা লাগবে না। আমি তোমাদের নিশ্চয়তা দিচ্ছি, তুমি ক্লাস করো, ক্লাসের ভিতরে আমি যেগুলো বলি এইগুলো তুমি নিজেকে আশ্বস্ত করো, দেখবা যে এইগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে এসেছে। তাহলে পর্বত 5 প্রকারের পর্বতের মধ্যে একটা যে কি রকম, যে গম্বুজের মতো। এই যে ল্যাকোলিথ পর্বত যেটা আছে না, ল্যাকোলিথ পর্বতটা হচ্ছে গম্বুজের মতো। এখন গম্বুজের মতো পর্বত কিভাবে সৃষ্টি হয় এটা একটু আমরা দেখি। যে গম্বুজের মতো কি, যে পৃথিবীর অভ্যন্তরের মধ্যে মনে করো এই একটা ভূমি, এই ভূমির মধ্যে গলিত ম্যাগমা, এই শিলা, এইগুলো কিন্তু উত্তপ্ত অবস্থায় রয়েছে, কিন্তু বাইরের যে শিলা রয়েছে এই শিলা কঠিন হওয়ার কারণে এই ম্যাগমাগুলো বের হতে পারে না। কিন্তু এর ভিতরে পরিচালন প্রক্রিয়া চলার কারণে এখানে এই যে ভূমি একটা চাপ সৃষ্টি করে নিচ থেকে, এর ফলে কি হয়, উপরের ভূমিটা এইভাবে ফুলে ওঠে, কিন্তু ভিতরের ম্যাগমা বাইরে হতে পারে না। এই ধরনের পর্বতকে বলা হয়
ল্যাকোলিথ পর্বত। তাহলে আমরা ক পর্বতের বিষয়টা বুঝতে পারলাম। তারপরে কি বলছে, জীবাশ্ম পাওয়া যায়। আচ্ছা, জীবাশ্ম পাওয়া যায় কোন ধরনের পর্বত? আমরা কি জানি যে পৃথিবীতে যে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছিল, এই ভঙ্গিল পর্বত সৃষ্টি হওয়ার সময় তোমার যে গিরিজনিত আলোড়ন যখন সৃষ্টি হয় পৃথিবীতে, তখন বিভিন্ন ধরনের তোমার বৃক্ষ বা গাছের যে গুলি ছিল এইগুলোর সংমিশ্রণে এই পর্বতের নিচে হচ্ছে চাপা পড়ে। আর এই চাপা কিভাবে পড়ে? ধরো এইভাবে একটা ভূমি রয়েছে, এই ভূমিগুলোর মধ্যে যখন পার্শ্ব চাপ সৃষ্টি হয়, তখন এই পার্শ্ব চাপের সৃষ্টি হওয়ার সময় এইভাবে ভাঁজ বিশিষ্ট আকারে যে ভূমিরূপ সৃষ্টি হয় সেটা হচ্ছে ভঙ্গিল পর্বত। আর এই ভঙ্গিল পর্বতের মধ্যেই কিন্তু জীবাশ্ম কিন্তু পাওয়া যায়। এই ভঙ্গিল পর্বতের মধ্যে কি পাওয়া যায়? যে জীবাশ্মগুলো কিন্তু পাওয়া যায়। আর এই জীবাশ্মগুলোই কিন্তু কি পৃথিবীতে এই যে বিভিন্ন খনিজের কথা বলি না, কয়লা, তেল, এই যে খনিজ তেল, এইগুলো সবই এই যে সকল ভঙ্গিল পর্বত রয়েছে, ভঙ্গিল পর্বতের মধ্য থেকে কিন্তু সৃষ্টি করা হয়েছে। ওকে, তারপরে কি রয়েছে? অগ্নুৎপাতের মাধ্যমে সৃষ্টি হয়েছে। তোমরা এখন বলো কোন পর্বত অগ্নুৎপাতের মাধ্যমে সৃষ্টি হয়েছে? এই যে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত হচ্ছে তোমার এই আগ্নেয় পদার্থের মাধ্যমে সৃষ্টি হয়েছে। যেমন এই ল্যাকোলিথ পর্বত, যেমন এই ম্যাগমাগুলো বের হতে পারে না, কিন্তু আগ্নেয় পর্বতের ক্ষেত্রে এই গলিত ম্যাগমাগুলো কি হয়? এই ভূমির ফাটল দিয়ে বের হয়ে এই স্থানে এক ধরনের ভূমিরূপ সৃষ্টি করে। একে বলা হয় আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত। যেহেতু আগ্নেয় পদার্থ বের হয়ে এখানে সঞ্চয় করে এখানে একটা পর্বত সৃষ্টি করেছে, তাকে বলা হয় আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। তাহলে আমরা এটাও কিন্তু বুঝতে পারলাম। তারপরে পর্বত কাকে বলে এগুলো কি বলা লাগবে? ক খ কিন্তু আমি খুবই কম বলবো, কারণ এটা তোমরা বইতেই ভালোভাবে বুঝতে পারো যে পর্বতটা কি, যে সুবিস্তৃত উঁচু খাড়া ঢাল বিশিষ্ট প্রায় 2000 মিটার উচ্চতা বিশিষ্ট ভূমিকে কিন্তু পর্বত বলবো। আর পর্বত মধ্যবর্তী মালভূমি কাকে বলে? পর্বত মধ্যবর্তী মালভূমি কাকে বলে? এই প্রশ্নটা আমরা একটু দেখি যে পর্বত মধ্যবর্তী মালভূমি কাকে বলে। সহজ একটা প্রশ্ন, আমরা একটু খেয়াল করি। পর্বত মধ্যবর্তী মালভূমিটা হচ্ছে যখন পর্বত সৃষ্টি হয়, এই পর্বত সৃষ্টি হওয়ার সময় এই যে দুইটা পর্বতের মাঝে যে একটা মালভূমি, যে একটা ভূমির সৃষ্টি হয়, একে বলা হয় পর্বত মধ্যবর্তী মালভূমি। এটা হচ্ছে পর্বত মধ্যবর্তী মালভূমি। যেমন পামির মালভূমি। পামির মালভূমি কি আমরা নাম শুনেছি? পামির মালভূমির নাম শুনেছি, ঠিক পামির মালভূমিটা হচ্ছে পর্বত মধ্যবর্তী একটা মালভূমি রয়েছে। তাহলে আমরা এই প্রশ্নটা বুঝতে পারলাম। 24-এ কিন্তু প্রশ্ন এসেছে। তারপরে আমরা 3 নম্বর প্রশ্নগুলো দেখি যে একই রকমের, দেখো এটা হচ্ছে, ওটা ছিল ঢাকা বোর্ডে আর এটা চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেট বোর্ডে একই ধরনের প্রশ্ন এসেছে। বলা হচ্ছে উদ্দীপকের পর্বত 3 এর বর্ণনা দাও। পর্বত 3 কি? গম্বুজ আকৃতির পর্বত। আমরা যেটা বললাম ল্যাকোলিথ পর্বত, এটা কিন্তু আমরা এটার বৈশিষ্ট্য আলোচনা করব। উদ্দীপকের পর্বত ক এবং 1 এবং 2 এর পার্থক্য কি? যে ভাঁজ বিশিষ্ট। কোন পর্বত ভাঁজ বিশিষ্ট? ভঙ্গিল পর্বত হচ্ছে ভাঁজ বিশিষ্ট। পৃথিবীতে বৃহৎ বড় বড় যে হিমালয়, আল্পস, রকি, আন্দিস, এই পর্বত সবই হচ্ছে ভাঁজ বিশিষ্ট পর্বত। তারপরে লাভা সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বত। দেখো উপরের সৃজনশীল প্রশ্নের সাথে নিচেরটা একই, একদম বারেই কিন্তু মিল। একই প্রশ্ন কিন্তু 2 বোর্ডে কিন্তু তোমার আলাদা, 2 বোর্ডে কিন্তু প্রশ্ন কিন্তু করছে আর কি। তারপরে খ নম্বরে একটু দেখো যে মালভূমি কি? যে সমভূমি থেকে উঁচু এবং পর্বত থেকে নিচু যে খাসকাটা বিশিষ্ট ভূমি রয়েছে সেটাকে বলা হয় মালভূমি। তারপরে মালভূমি, এবং আমরা যদি একটু চিত্র দেখাই যে সমভূমি, মালভূমি, পর্বত আসলে এটা কি রকম, আমি যদি এটা সমুদ্র সমতল দেখাই, ঠিক সমুদ্র সমতলে এইভাবে কিন্তু সমতল ভূমি এবং এর উপরে এভাবে খাসকাটা বিশিষ্ট কিন্তু ভূমি এবং এরপরে কিন্তু তোমার এখানে পর্বত রয়েছে। আমরা এইভাবে কিন্তু তোমার এইভাবে তুমি বর্ণনা করে দিতে পারো, এটা সমভূমি, এটা মালভূমি এবং এটা হচ্ছে পর্বত। এইভাবে কিন্তু তুমি বর্ণনা করে দিতে পারো। দেন তাহলে তোমার এটা দেখতেও সুন্দর দেখা যাবে এবং এইটা সম্পর্কে একটা ভালো তুমি ধারণা বা ভালোভাবে উপস্থাপন করতে পারলে আর কি। তাহলে আমরা এইটা বিষয় কিন্তু বুঝতে পারলাম আর কি। এখন আমরা পরের প্রশ্নগুলো দেখি যে চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেট বোর্ডে 24-এ একটা প্রশ্ন এসেছে। সেই প্রশ্নটা সম্পর্কে আমরা একটু ধারণা রাখি। দেখো একই ধরনের প্রশ্ন, দেখো দ্বিতীয় বৃহত্তম সোপান অঞ্চল যা গজারি বনভূমি নামে পরিচিত, এবং খ নম্বরে বলতেছে দক্ষিণ পূর্বে অবস্থিত যার ভূমিরূপ
ভাঁজ বিশিষ্ট। তাহলে আমরা প্রথম যে সৃজনশীল প্রশ্ন পড়লাম ঠিক একই প্রশ্ন কিন্তু ওখানে তোমার এই করছে আর কি, রিপিট করছে। দেখো বোর্ড কোশ্চিন তাহলে কি হতে পারে, রিপিট হতে পারে। তাহলে আমি তোমাদেরকে কি বলছি, বোর্ড কোশ্চিন রিপিট হতে পারে। তাহলে আমরা এই যে 24-এর কোশ্চিনগুলোই দেখে বুঝতে পারতেছি এইগুলো সবই রিপিট কোশ্চিন। অবশ্যই এগুলো কিন্তু রিপিট হতে পারে, এগুলো অবশ্যই রিপিট কিন্তু হতে পারে। দেখো উদ্দীপকের ক ভূপ্রাকৃতিক অঞ্চলের বর্ণনা করো। দেখো সপান অঞ্চল বলতে মানে কি, যে এটা গজারি অঞ্চল আর কি, এটা গজারি অঞ্চল, এটা হচ্ছে গজারি অঞ্চল আর কি। তারপরে কি, যে উদ্দীপকের খ ভূপ্রাকৃতিক অঞ্চলের বৈশিষ্ট্য কি, দেখো দক্ষিণ পূর্বে অবস্থিত যার ভূমিরূপ ভাঁজ বিশিষ্ট। মনে রাখবা বাংলাদেশের যে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড়, সিলেটের পাহাড়, এইগুলো সবই হিমালয় পর্বতের সময় সৃষ্টি হয়েছে। আর হিমালয় পর্বত হচ্ছে ভাঁজ বিশিষ্ট, এর মানে হিমালয় পর্বত ভাঁজ বিশিষ্ট, ঠিক পার্বত্য চট্টগ্রামের পর্বতও ভাঁজ বিশিষ্ট। তাহলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ের বৈশিষ্ট্য, এখানে টার্সিয়ার যেই তোমার এখানে যে কিউক্রাডাং রয়েছে, এই যে পাহাড়গুলো রয়েছে, এবং এইগুলোর ফলে যে তোমার এই সকল পাহাড়ি অঞ্চলে তোমার বৃক্ষ রয়েছে, গাছ রয়েছে, বাঁশ রয়েছে, এর ফলে তোমার কর্ণফুলী কাগজ মিল রয়েছে, এর সকল অর্থনৈতিক বা রাজনৈতিক বৈশিষ্ট্যগুলো এখানে নিয়ে আসার চেষ্টা করবা। এখন যদি আমরা একটু দেখি যে আবার 24-এর আমরা প্রশ্নগুলো এত সময় বিশ্লেষণ করলাম, এবার আমরা যদি 23-এর কিছু প্রশ্ন দেখি। 23-এর প্রশ্ন একটু দেখো যে উপরে একটা উপরের স্তর, এটা স্তর মাঝের স্তর এবং এটা হচ্ছে সর্বনিম্ন স্তর, এবং দেওয়া রয়েছে এটা ভূ অভ্যন্তর। তার মানে ভূ অভ্যন্তর কোনো ভূমিরূপ যদি দেখায়, তার মানে আমরা বুঝতেছি এটা কোন ধরনের ভূমিরূপ, এটা কোন ধরনের ভূমিরূপ আমরা এটা বুঝতে পারতেছি। এটা পৃথিবীতে যে ভূ অভ্যন্তরের মোট 3টা অংশে ভাগ করা হয়েছে, এই 3টার প্রথম অংশ রয়েছে অশ্মমণ্ডল, দ্বিতীয় অংশ রয়েছে গুরুমণ্ডল, তৃতীয় অংশ রয়েছে কেন্দ্রমণ্ডল। ঠিক এই 3টা স্তর দিয়েই কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে। তাহলে আমরা যদি বলি ভূত্বক কাকে বলে, যে পৃথিবীর উপরস্থ ভূমিতে, ওকে ওকে তোমরা যারা ক্লাসে আছো, আমি তো তোমাদের সাথে আসলে এখনো কথা ওইভাবে বলি নাই, জাস্ট ক্লাস নেওয়া শুরু করেছি। তোমরা যারা ক্লাসে রয়েছো এবং কমেন্ট করতেছো, তোমাদের ক্লাসগুলো কিন্তু বা তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি দেখতেছি, তোমাদের কমেন্টগুলো আমি দেখতেছি। একটা বিষয় মনে রাখো ভাই, তোমাদের পরীক্ষার আগে অতিরিক্ত কথা বলা মানে তোমার সময় নষ্ট। আমি চাই না যে তোমাদের সময় আমি অতিরিক্ত নিই, আমি চাই যে তোমাদের যেই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোই ভালো করে বোঝানোর জন্য, এবং তুমি ভালো করে বুঝো এবং তুমি পরীক্ষায় ভালো মার্ক তুলো, এইটা হচ্ছে আমি আশা করি। তোমাদের অতিরিক্ত কথা বলা বা তোমাদের অতিরিক্ত কমেন্টের উত্তর দেওয়া, এইটা কিন্তু তোমাদের সময় খাবে আর কি। এই জন্য চাই যে আমি যতটা পারি তোমাদের মেইন অংশগুলো আলোচনা করে দিই, যাতে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। তাহলে এই চিত্র দেখে আমরা যদি বলি বি চিহ্নিত স্তরের বর্ণনা দাও, মানে বিটা হচ্ছে মাঝের স্তর, মানে কি গুরুমণ্ডল। বি চিহ্নিত স্থানটা কি, গুরুমণ্ডল। আচ্ছা গুরুমণ্ডলের বৈশিষ্ট্যটা কি, এটা আমরা বলতে পারবো না যে গুরুমণ্ডলের বৈশিষ্ট্যটা কি, যে গুরুমণ্ডল কিভাবে সৃষ্টি হয়েছে, এটা আমরা এইভাবে একবারে নিয়ে আসতে পারি। আমরা এইভাবে দেখো, আমি একটু তেরছে করে দিচ্ছি, তারপরেও কিন্তু তোমার একটা সৌন্দর্য আছে, বা এইভাবে তুমি এই চিত্রটা দেখাতে পারো। তারপরে তুমি এইভাবে আলোচনা করতে পারো যে অশ্মমণ্ডল, এটা হচ্ছে গুরুমণ্ডল, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। তুমি যখন এই প্রশ্নগুলো লিখতেছো একটু খেয়াল করো। হ্যাঁ, তুমি যখন প্রশ্নগুলো লিখতেছো তখন কি করবা, যে বলছে বি চিহ্নিত অঞ্চলের কথা বলো। তুমি যদি বি চিহ্নিত অঞ্চলে যদি একবারে বর্ণনা দিয়ে দাও যে পৃথিবীর ভূ অভ্যন্তরের 3টা স্তর রয়েছে, যেখানে প্রথম থেকে শুরু করে মোট এখানে 6371 কিলোমিটার পর্যন্ত, 6371 কিলোমিটার পর্যন্ত এর মোট বিস্তৃতি, মানে এটা কি পৃথিবীর মোট ব্যাসার্ধ কিন্তু আমরা এটা বলতে পারি।
এভাবে বলার পরে তোমার এই যে গুরুমণ্ডলের যে অংশটা এটা শুরু হয়েছে কত 2885 কিলোমিটার পর্যন্ত 2885 সরি এইটা হচ্ছে গুরুমণ্ডলের একদম নিম্ন পর্যায়ে যে গুরুমণ্ডলের নিম্ন পর্যায়ে এই পর্যন্ত কিন্তু 2885 কিলোমিটার পর্যন্ত আর এটা শুরু হয়েছে 700 কিলোমিটার থেকে তাহলে গুরুমণ্ডলটা পৃথিবীর অভ্যন্তরের দ্বিতীয়তম অংশ এবং এটাকে আবার দুইটা অংশে ভাগ করা হয় এর মধ্যে কি ক্রোপে সীমা রয়েছে এখানে আছে নিপে সীমা রয়েছে তাহলে ক্রোপে সীমা এবং নিপে সীমা যে এর মধ্যে যে সকল পদার্থের পরিমাণটা বেশি রয়েছে সেইগুলো সম্পর্কে কিন্তু আমাদের ধারণাটা দিতে হবে এবং এরপরে যে অশ্মমণ্ডল রয়েছে এখানে হচ্ছে মহাদেশীয় ভূত্বক মহাসাগরীয় ভূত্বক এইগুলো আমরা আরো একটু পরে গিয়ে আলোচনা করব ঠিক আছে আমরা আগে কোশ্চেন অ্যানালাইসিস করিয়ে দেন তারপরে এর মেইন অংশগুলো কিন্তু আমরা আলোচনা করতে পারবো তারপরে কি এ এবং বি চিহ্নিত স্তর দুটির তুলনামূলক আলোচনা করো এ এবং বি এটা হচ্ছে অশ্মমণ্ডল সিটা হচ্ছে তোমার সর্বনিম্ন স্তর মানে কেন্দ্রমণ্ডল তাহলে এই যে কেন্দ্রমণ্ডল এবং অশ্মমণ্ডলের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে কিন্তু আমাদের আলোচনা করতে হবে এইগুলো বিষয়টা হচ্ছে আমি ধারণাটা দিয়ে দিলাম তারপরে কিন্তু আমরা এটার মেইন আলোচনা কিন্তু আরেকটু পরে আলোচনা করব দেখো খতে রয়েছে কি পাদদেশীয় মালভূমি কিভাবে সৃষ্টি হয় পাদদেশীয় মালভূমি বলতে কি বোঝাচ্ছে যে পর্বতের নিচে যে মালভূমিটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে পাদদেশীয় মালভূমি ঠিক একইভাবে কিন্তু যে পাদদেশীয় সমভূমিও একইভাবে সৃষ্টি হয় দেখো যে এটা তোমার রাজশাহী যশোর এবং কুমিল্লা বোর্ডে 2013 সালে প্রশ্নটা এসেছে এটা বাংলাদেশের যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বা এইগুলো নিয়ে আলোচনা রয়েছে সেইগুলো কিন্তু এই 6 নাম্বার প্রশ্নেও কিন্তু রিপিট করা হয়েছে তাহলে এইটা আমাদের দরকার নাই দেখো প্রশ্নগুলো কিভাবে রিপিট হয় সেই অংশগুলো তারপরে এখানেও ঠিক একইভাবে দক্ষিণ পশ্চিম অঞ্চলে একটা ভূমিরূপের কথা বলতেছে এর মানে আমরা এত সময় পর্যন্ত দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে যতগুলো প্রশ্ন দেখলাম এই প্রশ্নগুলো কোন জায়গা থেকে এসেছে তাহলে এই অংশগুলোর মধ্যে আমরা বলতে পারি যে গুরুত্বপূর্ণ টপিকস আমাদের কি আমি কি এটা বোঝাতে পারলাম তোমাদের যে আমি এত সময় পর্যন্ত তোমাদেরকে যে কোশ্চেন অ্যানালাইসিস করালাম এইখানে আমরা বুঝতে পারলাম যে এই ভূগোল প্রথম পত্রের এই দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠনের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কি পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এই অশ্মমণ্ডল গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল থেকে প্রশ্ন এসেছে তারপরে পর্বত থেকে প্রশ্ন এসেছে এবং বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য যেগুলো রয়েছে এইগুলো থেকে প্রশ্ন রয়েছে তাহলে আমরা এই তিনটা টপিকস থেকে সবচেয়ে বেশি বা ভালো করে কিন্তু কোশ্চেন করব এই তিনটার অংশ থেকে কিন্তু সবচেয়ে প্রশ্ন কিন্তু ভালো করব তাহলে আমরা এই অংশগুলোর মধ্যে একটু আলোচনা করি যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন আমরা এত সময় পর্যন্ত কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস করলাম এবং কোশ্চেনগুলোও কিন্তু পড়লাম এত সময় পর্যন্ত কি করলাম যে কোশ্চেন অ্যানালাইসিসও করলাম এবং এগুলোও কিন্তু পড়লাম এখন আমরা এইগুলোর এই যে আমাদের পাঠ্যপুস্তকের যে বিষয়গুলো রয়েছে ভাই 6 এর চিত্র বুঝান ওকে ঠিক আছে 6 নম্বরের চিত্র ছয় নম্বরের চিত্র তাই না এটা বাংলাদেশের ভূমিরূপ আচ্ছা দেখো এখানে হচ্ছে খ নাম্বার দেওয়া রয়েছে এটা ক নাম্বার এবং এটা হচ্ছে গ নাম্বারে দেওয়া রয়েছে তাহলে এই যে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে যদি খ নাম্বারের কথা বলে এর মানে তোমার টারশিয়ারি যুগের যে পাহাড়গুলো রয়েছে এই পাহাড়কে নির্দেশ করছে এবং ক নাম্বার কোথায় রয়েছে ক নাম্বারের স্থান এখানে কিন্তু তোমার রাজশাহীর যে বরেন্দ্র ভূমি রয়েছে তারপরে বগুড়া রয়েছে উপরে রংপুর রয়েছে এই নওগাঁ রয়েছে এই অংশ কিন্তু রয়েছে এবং গ নম্বরের যেই অংশ গ নম্বর এবং এই দুইটা অংশ বাদে পুরা বাংলাদেশ হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমির মধ্যে রয়েছে এখন সাম্প্রতিককালের প্লাবন সমভূমির মধ্যে এই যে গ নম্বর এটা কোন অঞ্চলের মধ্যে রয়েছে বদ্বীপ অঞ্চলের মধ্যে রয়েছে এটা কোন অঞ্চলের মধ্যে বদ্বীপ অঞ্চলের মধ্যে এখন তোমাদের মধ্যে বা তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে বলতে পারো ভাই গ নম্বর কিভাবে বদ্বীপ সমভূমির মধ্যে রয়েছে খেয়াল করো এই দেখো এই অঞ্চলে এখানে কি এটা হচ্ছে গঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা এটা কি
এটা ব্রহ্মপুত্র নদ, তাই না? ব্রহ্মপুত্র নদ, এটা কি মেঘনা। তাহলে এই যে নদীগুলোর যে পানিবাহিত অংশ বা এই যে পলি, এই পলিগুলো কি হয় আস্তে আস্তে এই স্থানে দেখো একটা এবং এই ভারতের কিছু অংশ রয়েছে, ভারতের কিছু অংশ রয়েছে এইভাবে একটা ভূমি সৃষ্টি হয়েছে, এইভাবে একটা ভূমি সৃষ্টি হয়েছে। এখন এই ভূমি কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছে? এই যে তোমার নদী, যে তোমার পদ্মা, এই যমুনা, তারপরে এই যে ব্রহ্মপুত্র, এই নদীর থেকে যে পলিগুলো, এই পলিগুলো এই স্থানে এসে এক ধরনের তোমার সমভূমি সৃষ্টি করেছে, যেইগুলো একটা ব আকৃতির, এর নাম হচ্ছে বদ্বীপ সমভূমি। তাহলে আমরা বিষয়গুলো বুঝতে পারলাম যে বাংলাদেশের ভূমিরূপটা কিভাবে সৃষ্টি হয়েছে। তাহলে আশা করি উত্তরগুলো পেলে আর কি, ঠিক আছে? তোমাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু তোমরা অ্যান্সারগুলো করবা বা জিজ্ঞাসা করবা, কারণ তোমাদের জানানোর জন্য বা তোমরা পরীক্ষায় ভালো করার জন্যই কিন্তু আমরা তোমাদের সাথে রয়েছি। এখন আমরা দেখি বাংলাদেশের অভ্যন্তরীণ গঠন, পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের মধ্যে মোট 3টা অংশে ভাগ করা হয়েছে। মোট 3টা অংশে ভাগ করা হয়েছে। এই অংশগুলোর মধ্যে প্রথমে কি রয়েছে? অশ্মমণ্ডল, তারপরে গুরুমণ্ডল, তারপরে কেন্দ্রমণ্ডল। তাহলে এই অংশগুলোর যে বৈশিষ্ট্য, এই অংশগুলোর দেখো বৈশিষ্ট্যগুলো সবই কিন্তু আছে। আমি এই বৈশিষ্ট্যগুলো তোমাদের একটা চিত্রের মাধ্যমে দেখাবো। এই বৈশিষ্ট্যগুলো কি করব? যে একটা চিত্রের মাধ্যমে আমি দেখাবো, সেই চিত্র দেখে তোমরা কিন্তু এখানে একবারে বুঝে যাবা, ঠিক আছে? দেখো যে আমি বাংলাদেশের ভূপ্রাকৃতিক যে বৈশিষ্ট্য রয়েছে, এই ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো তোমাদের এখন দেখাচ্ছি আর কি। তোমরা একটু ভালো করে বুঝে নাও যে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। তাহলে এইটা অঙ্কন এইভাবে করার কারণ কি? এইটা অঙ্কন করার কারণটা হচ্ছে এই যে গোলাকৃতির পৃথিবী, এই গোলাকৃতির পৃথিবীর এই যে এইভাবে এই অংশটুকু নিলাম, মানে কি আমি যদি গোলাকৃতি পৃথিবীর এই ব্যাসার্ধ অংশটুকু আলোচনা করতে পারি, তাহলে পুরো পৃথিবীর আলোচনা আমরা করতে পারবো। সেই হিসেবে আমরা বলতে পারি যে আমরা বসবাস করতেছি কোথায়? এই যে পৃথিবীর চারদিকে। চারদিকে বলতে এটা কি আমরা কি বলবো? চারদিকে কি এই যে এটা হচ্ছে ভূত্বক। তাহলে একটা বিষয় মনে রাখো, পৃথিবীতে যখন সৃষ্টি হয় উত্তপ্ত বা বাষ্পমণ্ডলীয় ছিল, বাষ্প ছিল, এই বাষ্পটা আস্তে আস্তে তাপ বিকরণ করতে করতে এখানে কি করলো যে উপরে এক ধরনের কঠিন আবরণ সৃষ্টি করলো, এবং পৃথিবীর অভ্যন্তরে কিন্তু উত্তপ্ত অবস্থায় পদার্থগুলো কিন্তু ছিল। এখন এই উত্তপ্ত পদার্থগুলো তোমার নিচে পড়ে, যেগুলো ভারী পদার্থ সেইগুলো কিন্তু পৃথিবীর একদম নিচে চলে যায়, ভারীগুলো পৃথিবীর একদম নিচে চলে যায়, এবং যেগুলো হালকা সেগুলো উপরে কিন্তু একটা শিলামণ্ডলে সৃষ্টি করলো। এর মানে আবার এর মধ্যে আবার কি রয়েছে? সমুদ্র রয়েছে, আবার পাহাড়গুলো রয়েছে। তাহলে আমরা বলতে পারি এই উপরের অংশটা হচ্ছে ভূত্বক। উপরের অংশ কি? যে উপরের অংশ হচ্ছে ভূত্বক, এবং ভূত্বকের থেকে শুরু করে আমরা যদি বলি যে এখানে একদম ভূত্বক থেকে শুরু করে প্রায় 60 কিলোমিটার বা এখানে 100 কিলোমিটার পর্যন্ত তোমার এইভাবে কি রয়েছে? যে অশ্মমণ্ডল রয়েছে, একটা স্তর রয়েছে, একে কি বলা হয়? অশ্মমণ্ডল রয়েছে। এখন এই যে অশ্মমণ্ডল, মানে কোনো কিছুই ভাই কঠিন না, যে এত কঠিন বলে কিছু নাই। তুমি ভাই ক্লাস করো, আমি বলছি তোমরা যারা ক্লাস করতেছো একটু ধৈর্য ধরে একটু ক্লাস করো, দেখবো যে কঠিন কিছুই মনে হবে না, কিছুই কঠিন মনে হবে না। দেখো আমি পৃথিবীর এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করতেছি। এখন এই অশ্মমণ্ডলের মধ্যে কি কি রয়েছে? দেখো পর্বত রয়েছে, মহাসাগর রয়েছে, তাই না? তাহলে এগুলোর উপর ভিত্তি করে আবার এখানে 2টা অংশ রয়েছে। কি কি রয়েছে? মহাদেশীয় ভূত্বক, একটা মহাদেশীয় ভূত্বক, আরেকটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। তাহলে মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক এর মানেটা হচ্ছে, মহাদেশীয় ভূত্বকটা হচ্ছে এটা প্রায় 35 কিলোমিটার গভীরতা,
আর মহাসাগরীয় ভূত্বক হচ্ছে 5 কিলোমিটার গভীরতা। তাহলে এই যে 35 কিলোমিটার এবং 5 কিলোমিটার গভীরতাকে নিয়ে একবারে ভূত্বকে মাত্র 20 কিলোমিটারের গভীরতা রয়েছে। মাত্র কত কিলোমিটার গভীরতা রয়েছে? এখানে 20 কিলোমিটার গভীরতা রয়েছে। এখন এই স্তরের মধ্যে, অশ্মমণ্ডলের মধ্যে আবার দুইটা অংশ রয়েছে। একটা রয়েছে কি, যে গ্রানাইট স্তর, আর একটা হচ্ছে ব্যাসল্ট স্তর। একটা কি কি রয়েছে এর মধ্যে? আবার দুইটা স্তর রয়েছে। এখানে দুইটা স্তর রয়েছে। উপরের যে স্তরটা রয়েছে একে বলা হয় গ্রানাইট স্তর। উপরের যে স্তর রয়েছে একে কি বলা হয়? এটা হচ্ছে গ্রানাইট স্তর। এবং নিচের যে স্তর রয়েছে এটা হচ্ছে ব্যাসল্ট স্তর। তাহলে এই যে অশ্মমণ্ডলের ভিতরে দুইটা অংশ পেলাম, দুইটা অংশের মধ্যে উপরে হচ্ছে গ্রানাইট স্তর, নিচেটা হচ্ছে ব্যাসল্ট স্তর। এই যে দুইটা স্তরের মধ্যে আবার দুই ধরনের পদার্থ বেশি। প্রথম অংশ হচ্ছে তোমার সিলিকন, সিলিকন এবং অ্যালুমিনিয়াম বেশি বলে প্রথম স্তরকে বলা হয় শিয়াল স্তর। তাহলে কি ওই যে গ্রানাইট স্তরে সিলিকন, এই যে বালি আছে না, এই বালি এবং অ্যালুমিনিয়াম এই পাতলা পদার্থগুলো বেশি আছে বলে একে বলা হয় শিয়াল স্তর। এবং নিচের যে ব্যাসল্ট স্তরের ভিতরে, এখানে যে ব্যাসল্ট স্তর, এই ব্যাসল্ট স্তরের ভিতরে কিন্তু তোমার সিলিকন এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ, সিলিকন এবং ম্যাগনেসিয়ামের পরিমাণটা বেশি রয়েছে। এই কারণে এই নিচের ব্যাসল্ট এই অংশকে বলা হয় সীমা স্তর। তাহলে এই যে স্তর দুইটার অংশ কি কি রয়েছে এইগুলো বুঝলাম। এবং এই স্তরের যে তাপমাত্রা, আমরা ভূত্বক থেকে শুরু করে যত নিচে আসব তাপমাত্রা তত কিন্তু বাড়তে থাকে। এখানে তাপমাত্রা 300 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। ভূত্বকের তাপমাত্রা কত? 300 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু তাপমাত্রাটা থাকে। এবং এই যে তোমার অশ্মমণ্ডলের মধ্যে যে ভূত্বকের যে সকল উপাদান রয়েছে, শিলা রয়েছে, এই শিলা এর ঘনত্ব কতটুকু? বলো না যে ভূত্বকের শিলার ঘনত্ব কতটুকু? এই ঘনত্ব হচ্ছে 2.2 থেকে 2.9 কিলোগ্রাম বাই ঘনমিটার। তাহলে এর ঘনত্ব কত? 2.2 থেকে 2.9 ঘনমিটার পর্যন্ত এর কিন্তু ঘনত্ব রয়েছে। ওকে, দেখো বলছে টেম্পারেচার কেন বাড়তে থাকে। একটা বিষয় মনে রাখো যে আমি এখানে আছি, আমার আশেপাশে কি কোনো চাপ প্রয়োগ করার মতো কিছু আছে? নাই। আমি যখন এই যে ভূত্বক থেকে শুরু করে মনে করো নলকূপ যেভাবে স্থাপন করে, কুয়া স্থাপন করে, এইভাবে আমি যখন যাব তখন নিচে যাইতে যাইতে আমার এই পার্শ্ব চাপটা বাড়ে। দেখছো, আমার পার্শ্ব চাপ কিন্তু বৃদ্ধি পেতে থাকে। আর পার্শ্ব চাপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এই নিচে একটা তাপমাত্রা থাকে। এবং পৃথিবীর অভ্যন্তরের ভিতরে যে গলিত ম্যাগমাগুলো রয়েছে এইগুলো তাপ বাইরে বিকরণ হতে পারে না। এই তাপ যখন বাইরে বিকরণ হতে পারে না, দেন কিন্তু এইখানকার তাপমাত্রা বাড়তে থাকে। আমি যত নিচে যাব, আমি যখনই আবার গুরুমণ্ডলে আসব, এর তাপমাত্রা প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াসের কাছে চলে যাবে। আবার যখন আমি কেন্দ্রমণ্ডলের কাছে যাব তখন এই তাপমাত্রা প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াসের কাছে চলে যাবে। কেন? কারণ এর ভিতরে তাপগুলো বিকরণ করার সুযোগ নাই এবং এর ভিতরে ম্যাগমাগুলোর উত্তপ্ত হয়ে থাকে বলে তাপমাত্রাটা সবচেয়ে বেশি থাকে। তাহলে আমরা ভূত্বক এবং অশ্মমণ্ডলের মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে এইগুলো কিন্তু আমি সবই বলে দিলাম। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে, এইভাবে যদি তোমরা লিখতে না পারো, তোমাদের কিন্তু খবর আছে। আমি বলে দিলাম, যদি তোমরা এখান থেকে যদি প্রশ্ন আসে এইভাবে যদি তোমরা লিখতে না পারো, তোমাদের কিন্তু খবর আছে। কারণ তোমাদের জন্য আমরা কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি যাতে তোমরা ভালো কিছু এখান থেকে করতে পারো। এখন আমরা কি দেখব? যে গুরুমণ্ডল দেখব। যে গুরুমণ্ডল, যে অশ্মমণ্ডলের সর্বশেষ বিস্তৃতি হচ্ছে 100 কিলোমিটার। সর্বশেষ বিস্তৃতি 100 কিলোমিটার। এখন এই অশ্মমণ্ডল থেকে শুরু করে একদম তোমার যে কেন্দ্রমণ্ডলের উপর পর্যন্ত, মানে গুরুমণ্ডলের মোট বিস্তৃতি তোমার কত? যে 100 থেকে শুরু করে 700 পর্যন্ত। ঠিক আছে, 100 থেকে শুরু করে সরি এটা হচ্ছে তোমার 2885 কিলোমিটার পর্যন্ত। 2885 কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি। এবং 100 কিলোমিটার থেকে শুরু করে তোমার 700 কিলোমিটার পর্যন্ত। 100 কিলোমিটার থেকে শুরু করে 700 কিলোমিটার পর্যন্ত হচ্ছে
ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং তোমার 700 থেকে শুরু করে 2885 কিলোমিটার পর্যন্ত হচ্ছে নিম্ন গুরুমণ্ডল। তাহলে এই যে গুরুমণ্ডলের ভিতরেও কেন এই আবার আলাদা আলাদা করে বিভক্ত করা হলো, এর প্রধান কারণ যে ঊর্ধ্ব গুরুমণ্ডলে তোমার কি যে ক্রোপেশিমা মানে ক্রোমিয়াম, তোমার লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম এই পদার্থগুলো পরিমাণ বেশি, এই কারণে এটা হচ্ছে ক্রোপেশিমা। এবং নিম্ন গুরুমণ্ডলে তোমার হচ্ছে নিপেশিমা। তাহলে এই পদার্থ কিন্তু এইভাবে তোমরা দিতে পারো আর কি, ঠিক আছে। তারপরে কি যে তোমার এই যে এখন এই যে অশ্মমণ্ডল এবং গুরুমণ্ডল শুরু হওয়ার মাঝে যে একটা বিচ্ছিন্নকারী রেখা রয়েছে, এই রেখার নাম কি? এখন তোমরা যারা ক্লাসে আসো এখন বলো যে অশ্মমণ্ডল এবং গুরুমণ্ডল এর মাঝে একটা রেখা রয়েছে, এর নামটা কি? এই রেখাটা হচ্ছে কি মোহ বিযুক্তি রেখা। এটা হচ্ছে মোহ বিযুক্তি রেখা, এটা হচ্ছে মোহ বিযুক্তি রেখা। এবং গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল শুরু হওয়ার সময় যে একটা রেখা রয়েছে, যে একটা স্তরের পর আর একটা স্তরের যে একটা বৈশিষ্ট্যের ভিন্নতার কারণে যে ভিন্ন ধরনের বৈশিষ্ট্য থাকে, একে বলা হয় কি যে বিচ্ছিন্নকারী রেখা। এইটাকে বলা হয় গুটেনবার্গ বিযুক্তি রেখা। তাহলে বুঝতে পারলাম। এখন আমরা যদি বলি এই যে 2885 কিলোমিটার থেকে শুরু করে তোমার 6371 কিলোমিটার পর্যন্ত তোমার কেন্দ্রমণ্ডলের একদম কেন্দ্র পর্যন্ত রয়েছে। এইখানে তোমার তাপমাত্রা প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস এবং এখানে এত বেশি পরিমাণে উত্তপ্ত থাকে, প্রায় এখানে তোমার নিকেল রয়েছে, যে এখানে নিফে বলা হয় যে নিকেল এবং লোহার পরিমাণটা রয়েছে, এই জন্য কেন্দ্রমণ্ডলকে বলা হয় নিফে মণ্ডল। তাহলে আমরা এত সময় পর্যন্ত পৃথিবীর ভূ অভ্যন্তরের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এইগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করলাম, ঠিক আছে। তাহলে আমরা এই যে আলোচনা এখন এত সময় শেষ করতে পারলাম। এখন আমরা পরবর্তী অংশগুলো দেখি যে পর্বত নিয়ে। দেখো যে পর্বতের শ্রেণী বিভাগ, যে পর্বত সম্পর্কে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু প্রশ্ন এসেছে, যে পর্বত সম্পর্কে সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চেন এসেছে। আমরা এই পর্বত সম্পর্কে কিন্তু আলোচনাগুলো করব। তোমরা একটু চিত্র আগে দেখো ভঙ্গিল পর্বতের চিত্র একরকম, আগ্নেয়জাত পর্বতের চিত্র একরকম, ল্যাকোলিথ পর্বতের চিত্র এবং চ্যুতিস্তূপ পর্বত। তাহলে এই পর্বতের চিত্র দেখে, তাহলে এই যে পর্বতের চিত্র তোমাদের একটু দেখালাম, আমরা এখন এই চিত্রগুলো আমরা নিজেরা অঙ্কন করব। যখন আমাদের পরীক্ষায় যখন আসবে আমরা কিভাবে লিখতে পারি, আমরা কিভাবে খাতায় উপস্থাপন করব, এইটাই এখন তোমাদেরকে আমি দেখাবো। যে পর্বতকে মোট কয় ভাগে ভাগ করা হয়? পর্বতকে মোট 5 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভঙ্গিল বা ভাস পর্বত। একটা ভঙ্গিল বা ভাস পর্বত, এটা কিভাবে সৃষ্টি হয়? ভঙ্গিল পর্বত বা পৃথিবীতে যখন এই পর্বতগুলো সৃষ্টি হয় তখন গিরিজনিত আলোড়নের মাধ্যমে এই পর্বতগুলো কিন্তু এইভাবে ভাস বিশিষ্ট হয়। এবং এই ভঙ্গিল পর্বতের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু তোমার জীবাশ্ম জ্বালানি পাওয়া যায়। এইখানে কি কি পাওয়া যায়? যে জীবাশ্ম জ্বালানি পাওয়া যায়। পৃথিবীতে সবচেয়ে বড় বড় যে পর্বতগুলো রয়েছে, এশিয়ার হিমালয়, উত্তর আমেরিকার তোমার রকি পর্বত, ইউরোপের আল্পস এবং দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত কিন্তু এই ভঙ্গিল পর্বতের মাধ্যমে কিন্তু সৃষ্টি হয়েছে, ভাগ বিশিষ্ট হয়, এই জন্য এটা ভঙ্গিল পর্বত। তারপরে আগ্নেয়জাত বা সঞ্চয়জাত পর্বত কি? আগ্নেয়জাত বা সঞ্চয়জাত পর্বতটা কি? এই আগ্নেয়জাত বা সঞ্চয়জাত পর্বতটা হচ্ছে যে পৃথিবীর অভ্যন্তরে এই যে ম্যাগমাগুলো রয়েছে না, গলিত অবস্থায় কখনো যখন এই ভূ অভ্যন্তরের মধ্যে কোনো ফাটল যদি সৃষ্টি হয়, এটা চাপ প্রয়োগ করে। যেমন একটা বেলুন কি করে, বেলুনে যখন হাওয়া থাকে, এই বেলুন সবসময় এই বেলুনের চারপাশে কিন্তু পার্শ্ব চাপ সৃষ্টি করে। বেলুনের কোনো পাশে যদি একটা পাতলা থাকে বা ছিদ্র হওয়ার সুযোগ থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু ফেটে যায়। ঠিক একইভাবে ভূ অভ্যন্তরের কোনো শিলা, যেমন কি ওই যে বালি বা বেলে মাটি, এইগুলোর ফলে
কোনো শিলা যখন ফাটল হওয়ার সুযোগ পায় তখন সেই স্থান দিয়ে গলিত ম্যাগমাগুলো কি হয়, বের হতে থাকে। বের হয়ে এই ঠিক উপরে কিন্তু এগুলো জমাট বেঁধে এক ধরনের ভূমিরূপের সৃষ্টি করে। এই যে ভূমিরূপের সৃষ্টি করে এই ভূমিরূপকে বলা হয় আগ্নেয়জাত বা সঞ্চয়জাত পর্বত। আগ্নেয়জাত বা সঞ্চয়জাত পর্বত। হ্যাঁ, আমি পর্বত তো বেসিক থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরা মাত্র যে কয়জন আছো তোমরা হচ্ছে পরীক্ষায় ভালো করার জন্যই কিন্তু আছো, তাই না? যে অনেকেই আসবে এটা দেখে চলে যাবে, কিন্তু তাদের তো ধৈর্য নাই। তোমাদের যাদের পরীক্ষায় ভালো কিছু করার ইচ্ছা আছে তোমরা অবশ্যই কিন্তু এখানে কিন্তু তোমরা আছো, যে তোমাদের পরীক্ষায় ভালো কিছু করার ইচ্ছা আছে বলেই কিন্তু তোমরা এখানে আছো। কারণ তোমরা আছো এজন্য তোমরা কিন্তু ভালো রেজাল্ট করবা। আমি তোমাদেরকে সেই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু আজকের ক্লাস কিন্তু আমি নিচ্ছি আর কি। যেমন আগ্নেয়জাত বা সঞ্চয়জাত যে পর্বত যদি উদাহরণ আসে কি করবো, যেমন ইতালির ভেসুভিয়াস, জাপানের ফুজিয়ামা। কি যে ইতালির যে ভেসুভিয়াস আছে না, আর জাপানের ফুজিয়ামা, এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে ইতালির ভেসুভিয়াস এবং জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত? এই পর্বতটা হচ্ছে তোমার আগ্নেয়জাত বা সঞ্চয়জাত পর্বত। তারপরে তোমার 3 নম্বর হচ্ছে চ্যুতি স্তূপ পর্বত। চ্যুতি স্তূপ পর্বতটা কি? যে চ্যুতি স্তূপ পর্বত মানে কি, যে কোনো শিলার মধ্যে যখন চ্যুত মানে কি, যে ফাটল সৃষ্টি হবে, সেই ফাটলটা কি রকম হবে? মনে করো শিলাগুলোর মাঝে মাঝখানে বরাবর যখন ফাটল সৃষ্টি হয়, একটা অংশ উপরে চলে যায় এবং একটা অংশ নিচে আসে, একটা অংশ উপরে চলে যায় এবং আরেকটা অংশ নিচে আসে। একে বলা হয় চ্যুতি স্তূপ পর্বত। একে কি বলা হয়? চ্যুতি স্তূপ পর্বত। যেমন জার্মানির ব্ল্যাক ফরেস্ট, যে ব্ল্যাক ফরেস্ট আছে, জার্মানির যে ব্ল্যাক ফরেস্ট, এই পর্বতের নাম থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসেই যে এই পর্বত কোন ধরনের, ঠিক আছে? তাহলে জার্মানির যে ব্ল্যাক ফরেস্ট, পাকিস্তানের যে লবণ পর্বত বা পাকিস্তানের যে লবণ পর্বত রয়েছে এইগুলো সবই, আর ফ্রান্সের ভোজ পর্বত রয়েছে, এইগুলো সবই কিন্তু চ্যুতি স্তূপ পর্বতের মধ্যে পড়ে। তারপরে ল্যাকোলিথ পর্বত। এখন ল্যাকোলিথ পর্বতটা কি? ল্যাকোলিথ পর্বত ঠিক আগ্নেয়জাত পর্বতের মতোই। সেটা কি রকম? যে এই পৃথিবীর অভ্যন্তরে যে ম্যাগমাগুলো আছে এইগুলো তো আমরা জানি, এই ম্যাগমাগুলো যখন এই যে বললাম কি বের হতে পারে না, কারণ এখানে কঠিন শিলা রয়েছে। দেন এইভাবে কিন্তু এই চাপের কারণে এই ভূমিটা যখন এইভাবে তোমার গম্বুজ আকৃতির হবে, যদি বলে গম্বুজ আকৃতির পর্বত, তখন সেটা হবে কি, যে ল্যাকোলিথ পর্বত। এটা হচ্ছে তখন ল্যাকোলিথ পর্বত হয়ে যাবে। আর পৃথিবীতে তোমার ল্যাকোলিথ পর্বত আছে হেনরি পর্বত, যে যুক্তরাষ্ট্রের যে হেনরি পর্বত আছে না, যুক্তরাষ্ট্রের যে হেনরি পর্বত রয়েছে, হেনরি পর্বত কিন্তু তোমার এই ল্যাকোলিথ পর্বতের উদাহরণ। তারপরে 5 নম্বর আছে ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। এই যে এতগুলো পর্বত সৃষ্টি হয়েছে, এই পর্বতগুলো তোমার বৃষ্টি, সূর্যের তাপ এগুলোর মাধ্যমে যখন ক্ষয়প্রাপ্ত হয়ে এই পর্বতগুলো কি হবে, যে ক্ষয়প্রাপ্ত হয়ে যে অবশিষ্ট থাকবে একে বলা হয় কিন্তু তোমার ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। তাহলে আমরা পর্বত সম্পর্কেও এই বিষয়গুলো বুঝতে পারলাম, আর কি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো কিন্তু তোমরা প্রশ্নগুলো করবা। তারপরে কি, যে গুরুত্বপূর্ণ টপিকসের মধ্যে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। এখন বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে মোট কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে কিন্তু ভাগ করা হয়। ঠিক এই 3 ভাগে ভাগ করা হয়। এই দেখো বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে যে প্রথমে আছে টারশিয়ারি যুগের পাহাড়গুলো। এই টারশিয়ারি যুগের পাহাড়গুলো কখন সৃষ্টি হয়েছে? এইগুলো যখন হিমালয় পর্বত সৃষ্টি হয়। এই হিমালয় পর্বত সৃষ্টি হওয়ার সময় এই পাশে আরাকান পর্বত রয়েছে। এই আরাকান পর্বত এবং এদিকে উপরে উত্তর দিকে ভারতে যে নেপালের কাছে হিমালয় পর্বত রয়েছে, এই পর্বতের মাধ্যমে বাংলাদেশে এবং
ওই হিমালয় পর্বতে কিন্তু এই ধরনের টারশিয়ারি যুগের পাহাড়গুলো কিন্তু সৃষ্টি হয়েছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, কিন্তু বাংলাদেশের এই ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয়েছে? সৃষ্টি হয়েছে হিমালয় পর্বতের পাদদেশ থেকে যে গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী, যে নদী সৃষ্টি হয়েছে, এই নদীর বিধ্বস্ত অংশ দিয়ে যে সকল পলি ছিল, এই পলিগুলো কি করেছে বাংলাদেশের এই টোটাল ভূমিরূপ পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু সৃষ্টি হয়েছে। এখন এই যে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ বুঝতে পারলাম, তারপরে কি প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, যে এই যে বরেন্দ্রভূমি, মধুপুর এবং লালমাই পাহাড়, এগুলো হচ্ছে টারশিয়ারি যুগের সোপান সমূহ। এখন এই টারশিয়ারি যুগের সোপান সমূহ, এই যে সমভূমি, এই সমভূমি থেকে 6 থেকে 13 মিটার, 6 থেকে 13 মিটার পর্যন্ত উঁচু, 6 থেকে 13 মিটার পর্যন্ত কিন্তু উঁচু ভূমি আর কি। কোনগুলা? যে প্লাইস্টোসিন কালের সোপানের যেই ভূমিরূপগুলো, এই ভূমিরূপগুলো এই সমভূমি থেকে 6 থেকে 13 মিটার পর্যন্ত কিন্তু উঁচু হয়ে থাকে আর কি। এবং এখানে বিভিন্ন ধরনের স্রোতস্বিনী বা বিভিন্ন গজারি বৃক্ষ পাওয়া যায়। কি বৃক্ষ পাওয়া যায়? গজারি বৃক্ষ পাওয়া যায়। এই জন্য এদের ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে এবং এদের আলোচনাও আমরা করতেছি। এবং এখানে কোন ধরনের বৃক্ষ পাওয়া যায়? চিরহরিৎ বৃক্ষ, চিরহরিৎ বৃক্ষ কিন্তু এখানে পাওয়া যায়। তারপরে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি কি? যে এই যে প্রায় তোমার 80%, প্রায় 80% বাংলাদেশের ভূমি হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমির মধ্যে কিন্তু রয়েছে। তাহলে বাংলাদেশের মোট ভূমিরূপের বৈশিষ্ট্যগুলো এখন আলোচনা করলাম। এখন যদি আরও ডিটেলস আলোচনা আসে, তখন আমরা কি করব? তখন টারশিয়ারি যুগের যে পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়কে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড়, মানে যে 3টা পার্বত্য জেলা রয়েছে, যে রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি আর কি, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই জেলাগুলোতে কিন্তু টারশিয়ারি যুগের পাহাড় রয়েছে। তারপরে ত্রিপুরায় যে মাঝের যে অংশ খালি দেখতেছো না, এই মাঝের অংশ ভারতের, তবে এখানেও পাহাড় রয়েছে, বাংলাদেশের বলে ওখানে চিত্রটা দেখানো হয়নি। তারপরে সিলেটের এবং সাতকের পাহাড়গুলো, তারপরে বরেন্দ্রভূমি, মধুপুরগড় এবং লালমাই পাহাড় তো বুঝলাম। এবং তারপরে রয়েছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। যে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি কিভাবে সৃষ্টি হয়েছে? এই যে নদীগুলো রয়েছে, নদীর বিধ্বস্ত যে ভূমিরূপগুলো, যেমন এই যে পাদদেশীয় পলল সমভূমি, পাদদেশীয় পলল সমভূমি। এটা পাদদেশীয় কীরকম? যে পর্বতের নিচে, দেখো এই যে পর্বতের নিচে এই অংশে এইভাবে, যদি পর্বতের ভূমিরূপ এইভাবে হয়, তাহলে এই পর্বতের নিচে দেখো কত ঢাল, তাই না? এটা ঢাল কত এবং কত উঁচুতে রয়েছে। ঠিক বাংলাদেশের এই যে দিনাজপুর জেলা, পঞ্চগড় জেলা, এইগুলো কিন্তু তোমার পাদদেশীয় পলল সমভূমির মাধ্যমে গঠিত হয়েছে। এবং এই যে বাংলাদেশের এদিকে যদি দেখি কুষ্টিয়া জেলা, তোমার সাতক্ষীরা, এদিকে চুয়াডাঙ্গা, এই জেলাগুলোতে কি যে মৃতপ্রায় বদ্বীপ রয়েছে। মৃতপ্রায় বদ্বীপ, একটা বিষয় মনে রাখবা, মৃতপ্রায় বদ্বীপ এবং সক্রিয় বদ্বীপ, এর পার্থক্য কি? পার্থক্য আমি একটু তোমাদের এখানে দেখাই। যে মনে রাখবা যে যেই বদ্বীপগুলোতে তোমার সমভূমি বা পানি তোমার পলি দ্বারা পূর্ণ হয়ে গেছে, নদীতে পানি বহন করতে পারে না, ওইগুলো হচ্ছে মৃতপ্রায় বদ্বীপ। এবং যেমন এই যে বরিশাল বিভাগ, বরিশাল বিভাগে দেখো তোমার যমুনা নদী, মেঘনা নদী এই চাঁদপুরের এদিকে এসে এখনো আস্তে আস্তে এদের পানির যে ধারা ফ্লো এখনো রয়েছে, এই কারণে এখানে আস্তে আস্তে কিন্তু বদ্বীপ গঠিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে বরিশাল বিভাগের এদিকে সক্রিয় বদ্বীপ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এগুলো হচ্ছে মৃতপ্রায় বদ্বীপ। তাহলে আমরা এই অংশগুলো কিন্তু বুঝতে পারলাম যে বাংলাদেশের ভূপ্রাকৃতিক যে বৈশিষ্ট্য রয়েছে সেই অংশগুলো আর কি। এখন আমরা যদি পরবর্তী অংশগুলো দেখি, দেখো আলোচনা এখানে আছে, তোমাদের এই ম্যাটেরিয়ালসগুলো আমরা দিয়ে দিব, তোমরা এখান থেকে করবে। এখন যদি তোমাদেরকে একটু আমরা প্রশ্ন নিই বা একটু এমসিকিউ একটু সলভ করার চেষ্টা করি, যে এখন তোমরা বলো যে শিয়াল স্তর কোনটি? শিয়াল স্তর কোনটি? যে এখন আমি সামান্য কিছু কোশ্চিন দিয়েছি এবং আমরা এই কোশ্চিনের উপরে বা আমরা যখন লাস্টের দিন ক্লাস করব আগামীকাল সন্ধ্যা 7টায় পুরা অধ্যায় বা পুরা চ্যাপ্টারের উপরে কিন্তু আমরা সৃজনশীল এবং এমসিকিউর উপরে সাজেশন তখন দিব। এর আগে যে অধ্যায় ভিত্তিক যে মেইন অংশগুলো রয়েছে
সেগুলো সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করছি। এবং তোমরা যারা এখন ক্লাসে আছো উত্তর করো যে শিয়াল স্তর কোনটি, মানে কি শিয়াল সিলিকন এবং অ্যালুমিনিয়াম কোন স্তরের মধ্যে রয়েছে। দেখো কেউ বলতেছে মহিমা মাহি বলতেছে গ হবে, এটা মহিমা মাহি বলছে গ স্তর। দেখো অশ্মমণ্ডল, এখন যে ক্লাসগুলো নিলাম এই সেই ক্লাসের মধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে শিয়াল স্তর এবং অ্যালুমিনিয়াম যে এইগুলো কিন্তু রয়েছে, মানে এই পদার্থগুলো থাকার কারণে এটাকে কিন্তু এই স্তরের নামকরণ করা হয়েছে। তাহলে অশ্মমণ্ডল, এটা গ, অশ্মমণ্ডল কিন্তু এখানে উত্তর। তারপরে 2 নাম্বার গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের বিচ্ছেদকারী রেখা কোনটি, যে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের বিচ্ছেদকারী রেখা কোনটি। দেখি তোমরা উত্তর করো যে এবার 2 নাম্বারের উত্তর করবা, 2 নাম্বারের উত্তর করবা, 2 নাম্বারের উত্তর এখন দেখি তোমাদের। আচ্ছা তোমাদের একটু উত্তর করার একটা সহজ সিস্টেম করে দিই। 1 নাম্বারের ক এইভাবে দিবা, 2 নাম্বার যদি যেটা হয় সেটা দিবা, 2 নাম্বারের যেইটা হয় তুমি সেটা দিবা। এই যে সুন্দর, যেমন হচ্ছে রাকিবুল হাসান এটা সুন্দরভাবে উত্তর করেছো। কারণ কি যে তোমাদের অনেক সময় উত্তর আসতে একটু লেট করে, দেন এটা হচ্ছে বুঝতে অসুবিধা হয় আর কি। এখন 2 এর কেউ বলছে তোমার ল্যাকোলিথ পর্বত, জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত। হ্যাঁ বলো এখন তোমরা 2 এর উত্তরটা করো যে জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত, জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত। দেখি উত্তর করো। দেখো এই প্রশ্ন কিন্তু মাস্ট আসবে, যে এই প্রশ্ন কিন্তু মাস্ট কিন্তু তোমাদের আসবে আর কি। দেখো কে বলছে 2 এর ঘ বলতেছে, ল্যাকোলিথ বলতেছে। আমি এত সময় এগুলো পড়াইছি, আমি বলি নাই যে এই যে জাপানের যে ফুজিয়ামা, ফুজিয়ামা কি যে সঞ্চয়জাত পর্বত, ফুজিয়ামাটা কি সঞ্চয় বা আগ্নেয়জাত পর্বত। দেখছো যে এখনই ভুল করে ফেলতেছো, তাহলে ভুল করলে তো পরীক্ষা শেষ, তাহলে ভুল করলে তো পরীক্ষার অবস্থা শেষ হয়ে যাবে, এটা ভুল করা যাবে না ভাই। তাহলে জাপানের যে ফুজিয়ামা এটা হচ্ছে সঞ্চয়জাত বা আগ্নেয়জাত পর্বত হবে। তারপরে দেখো 4 নাম্বার যে বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল রয়েছে কোন পর্বতের, বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল রয়েছে কোন পর্বতের। এখন এই 4 নাম্বারের প্রশ্ন উত্তর করো। 4 নাম্বারের উত্তর দেখি, বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল রয়েছে কোন পর্বত। আমি কিন্তু ক্লাসের লাস্টের দিকে এটা বলেছিলাম যে কোন পর্বতের গঠনগত মিল রয়েছে। এটার উত্তর করো যে কারণ এটা হচ্ছে বাংলাদেশের যে পর্বত রয়েছে, বাংলাদেশের যে পর্বত রয়েছে এগুলো সবই কি যে বাংলাদেশের পর্বতগুলো পৃথিবীতে যে পর্বত যখন সৃষ্টি হয় সেই সময়ে কিন্তু সৃষ্টি হয়েছে। যেমন এই যে এশিয়ার হিমালয় পর্বত, তারপরে ইউরোপের আল্পস পর্বত, দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বত, উত্তর আমেরিকার রকি, এই পর্বতের বৈশিষ্ট্যগুলো সবই হচ্ছে তোমার এই বাংলাদেশের পর্বতের ভূমিরূপের সমান। তার মানে 4 হচ্ছে আন্দিস পর্বত। এখানে যদি আন্দিস না থেকে যদি হিমালয় পর্বত থাকতো তাহলে এটা কি হতো, হিমালয় পর্বত। এটা কি হতো, এটা হচ্ছে হিমালয় পর্বত হতো। এখন 5 নাম্বারের উত্তর করো, যারা আন্দিস পর্বত করেছো তাদের উত্তরটা সঠিক। পাদদেশীয় পললভূমি দেখা যায় বাংলাদেশে কোন অঞ্চলে, পাদদেশীয় পললভূমি। দেখো তোমরা 5 নম্বরের উত্তর করো, পাদদেশীয় পললভূমি মানে পর্বতের নিচে যেই পললভূমি রয়েছে কোন জেলাটা, বাংলাদেশের কোন জেলাগুলো রয়েছে, বাংলাদেশের কোন জেলাগুলো এই পাদদেশীয় পলল সমভূমির মধ্যে রয়েছে। দেখো খুলনা বাগেরহাট এটা কি পাদদেশীয় পলল সমভূমির মধ্যে পড়ে না। তারপরে কুমিল্লা নোয়াখালী এগুলো দক্ষিণ অঞ্চলের, এই যে চট্টগ্রাম কক্সবাজার সব দক্ষিণ অঞ্চলে। তাহলে কি 5-এর উত্তর গ মানে রংপুর দিনাজপুর। বাংলাদেশের উত্তরে কি রংপুর দিনাজপুর জেলাগুলো কি উত্তর উপরের দিকে রয়েছে না, এই জন্য এটা হচ্ছে পাদদেশীয় পলল সমভূমির মধ্যে এই অঞ্চলগুলো রয়েছে। তারপরে দেখো বাংলাদেশের গড়াই মধুমতি নদীর পশ্চিম অংশকে কি ধরনের বদ্বীপ বলা হয়। দেখো 6 নম্বরের উত্তর করো, বাংলাদেশের গড়াই মধুমতি অঞ্চলের গড়াই মধুমতি নদীর পশ্চিমাংশকে কি ধরনের বদ্বীপ বলা হয়। আমি বদ্বীপ পড়ানোর সময় এটা কিন্তু বলে দিয়েছি যে বাংলাদেশের যে ভূমিরূপ আর কি, যে
দেখো এই যে বাংলাদেশের যে গড়াই মধুমতি অঞ্চল, ঠিক গড়াই কিন্তু এই দিকে পদ্মাতে এইভাবে চলে গেছে, এখান থেকে নিচে এদিকে এসেছে। তার মানে কি যে এদিকে বললাম কি যে এটা একদম মৃতপ্রায় আছে, এগুলো একদম মৃতপ্রায় আছে। মৃতপ্রায় বলতে কি কোনগুলোকে বোঝাচ্ছে? এই দেখো মৃতপ্রায় বদ্বীপ, গড়াই মধুমতি নদী মৃতপ্রায় বদ্বীপের মধ্যে কিন্তু রয়েছে। তারপরে অতি উচ্চ সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট স্তূপকে কি বলা হয়? পর্বত। এটা তো তোমরা সকলেই পারবা, সহজ প্রশ্ন ছিল। তাহলে এই ধরনের প্রশ্ন যখনই আসবে তখন কিন্তু আমাদেরকে এভাবে উত্তর করতে হবে। তাহলে যদি আমরা একবার ওয়ান শট নিই যে এই দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে প্রশ্ন যদি আরো একটু দেখি যে কোন ধরনের প্রশ্ন কিন্তু আমরা পেয়েছিলাম। দেখো একই চিত্র দেখে কিন্তু আমরা এটা নিচে চলে এসেছে। অবশ্য এটা কিন্তু আগে দেখিয়েছিলাম যে বাংলাদেশের যে পৃথিবীর ভূ অভ্যন্তরের স্তরগুলো সম্পর্কে প্রশ্ন আছে। ওকে, তাহলে কিছু দেখো পর্বত সম্পর্কে কিছু প্রশ্ন আছে, এইগুলো সম্পর্কেও কিন্তু তোমরা উত্তরগুলো কিন্তু করতে পারবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা এই যে এত সময় পর্যন্ত আমরা এই যে দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠনে যে ধরনের প্রশ্ন আসে, যে ধরনের পরীক্ষায় এমসিকিউ আসে, সৃজনশীল আসে, সেইগুলো কিন্তু সবই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর কি। এখন আমরা তৃতীয় অধ্যায়ের উপর আলোচনা করব। এর মাঝে আমি তোমাদের কাছ থেকে সামান্য একটু কমেন্ট নিতে চাই যে আমরা যে ক্লাসগুলো করতেছি তোমাদের কি উপকার হচ্ছে কিনা, তোমাদের যে আমি ক্লাস যেগুলো নিচ্ছি তোমরা এগুলো বুঝতেছো কিনা, বা যেইগুলো যে পরীক্ষায় আসে এগুলো কি তোমরা ইনশিওর না কিনা, যে পরীক্ষায় যে এইগুলো আসে এইগুলো বুঝতে পারতেছো কিনা, যে এইগুলো তুমি যদি ভালো করে বুঝতে পারো যে এখন পড়াচ্ছি এখনই বুঝো, তোমার আর পড়া লাগবে না, তোমার আর পড়া এক্সট্রা লাগবে না। তাহলে আমরা এখন তৃতীয় অধ্যায়ের উপরে ক্লাস শুরু করব। আমরা এখন কি করব যে তৃতীয় অধ্যায়ের উপরে ক্লাস শুরু করব। এবং এর আগে শুরু করার আগে তোমাদেরকে একটু জানায় রাখি যে সন্ধ্যা 7টার দিকে, সন্ধ্যা 7টায় আমাদের আবার কি ক্লাস রয়েছে বলতো? সন্ধ্যা 7টার দিকে আমরা কি ক্লাস রয়েছে একটু কমেন্টে জানাও যে সন্ধ্যা 7টার দিকে আমরা কোন ক্লাসগুলো করব। সন্ধ্যা 7টায় কিন্তু আমাদের আবার ক্লাস রয়েছে যে কোন অধ্যায়ের, যে চতুর্থ পঞ্চম অধ্যায়ের উপরে, কিন্তু চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের উপরে 7টায় আবার কিন্তু ক্লাস শুরু হবে। ঠিক আছে, তার মানে আমরা কি করব যে তোমরা অনেকেই বলতেছিলে যে আমাকে মেসেজও দিয়েছিলে যে স্যার আমাদেরকে ক্লাস কখন নেবেন। এই যে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এই যে ক্লাসের এই সময় তুমি তো পড়তে বাসায়, তাই না? মনে করো তুমি পড়তেছো, কিন্তু সেই পড়াটা যদি আমরা একসাথে সবাই মিলে একবারে করি তাহলে একবারে কিন্তু আমাদের পড়াটা হয়ে যাচ্ছে। তার মানে তোমার এক্সট্রা করে নিজের প্রেশার নিয়ে তুমি বুঝতেছো না, সেগুলোও হলো না, তুমি সাজেশন পেয়ে গেলে, তোমার পড়া হয়ে গেল, তুমি পরীক্ষায় ভালো রেজাল্টও করতে পেলে। তাহলে আমরা সন্ধ্যা 7টায় আবার কিন্তু চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায়ের উপরে এরকম কিন্তু আবার ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, এখন আমরা যদি দেখি যে এই যে তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে কোশ্চেনগুলো আছে কিরকম, তৃতীয় অধ্যায় থেকে কি ধরনের কোশ্চেন এসেছে আমরা সেইগুলো সম্পর্কে একটু আলোচনা রাখি। 24-এ দেখো, 24-এ এসেছে ঢাকা, যশোর, কুমিল্লা, দিনাজপুর, ময়মনসিংহ বোর্ডে। দেখো যে একটা চিত্র যেটা দেওয়া রয়েছে, এই যে চিত্র এটা তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে কিনা, এই যে একটা নদীর মতো আর কি, হ্যাঁ এইরকম বাঁক আর কি, নদীর মতো বাঁক আকৃতির একটা নদীর মতো, এবং আরেকটা রয়েছে তোমার এই যে এইভাবে যে ভূমিরূপ, এভাবে একটা ভূমিরূপ। এখন এইটা বুঝতে কিন্তু একটু কষ্ট হচ্ছে, তাই না? বুঝতে কিন্তু কষ্ট হচ্ছে, এটা একটু গভীর থেকে প্রশ্ন করেছে। আমরা যদি একটু দেখি যে সমভূমি কাকে বলে, সমভূমি কাকে বলে, যে সমুদ্র সমতলে যে ভূমিটা রয়েছে সমতল সুবিস্তৃত, এইগুলোকে কি বলা হয়? যে সমভূমি বলা হয়। নদীর উৎপত্তি কিভাবে হয়? সুন্দর একটা প্রশ্ন না? দেখো এইগুলো যারা চাকরির প্রিপারেশন নেয়, এই যে তোমাদের বড় ভাইরা যারা রয়েছে বিসিএস পরীক্ষা দিবে, তারাও কিন্তু এইগুলো সম্পর্কে ধারণা রাখে, বা তুমি যখন চাকরির পরীক্ষা দিবা, অ্যাডমিশন দিবা, এইগুলো কিন্তু সবই আসবে। তার মানে কি যে নদীর উৎপত্তি কিভাবে হয়? সাধারণ বিষয়, নদীর উৎপত্তি হচ্ছে তোমার সবসময় পর্বত বা উঁচু ভূমি থেকে হয়, পর্বত বা
উঁচু পর্বত বা উঁচু ভূমি থেকে কি হয় যে নদীর সৃষ্টি হয়। এখন বলতে পারো কিভাবে? কারণ এই পর্বতের দিকে যে মেঘ থেকে যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানি পর্বতের গাত্র বেঁধে নিচের দিকে আসতে থাকে এবং নদীর এই পানির একটা গতি পথ সৃষ্টি হয়, তখন নদীর সৃষ্টি হয়। আবার এই যে পাহাড়ি অঞ্চলে উপরে যত যাবা তুমি তত কিন্তু তাপমাত্রা কমতে থাকে। এখানে যে তোমার কি রয়েছে, যে হিমবাহ রয়েছে। যদি সাজেক কখনো যেয়ে থাকো, দেখবা যে মনে হচ্ছে হাতের কাছে আকাশ পেয়ে গিয়েছো। এই যে হাতের কাছে তুমি কুয়াশা দেখছো, আকাশ পেয়ে গেছো, এর মানে এইগুলো হিমবাহ, এইগুলো কি হয়, এইগুলো সবই হচ্ছে তোমার এই পর্বতে এসে কি হয়, এই ঠান্ডা পানি হয়ে বা বরফ আকারে জমা হয়। সেই বরফ গলা পানি তাপমাত্রা দিনের বেলা এই পানিগুলো চলতে থাকে। এইগুলোর মাধ্যমে বাংলাদেশে পৃথিবীতে হাজার হাজার নদী সৃষ্টি হয়েছে। আমরা এখন গ নম্বরে দেখি যে উদ্দীপকে উল্লেখিত খ ভূমিরূপের বর্ণনা দাও। উদ্দীপকে উল্লেখিত খ ভূমিরূপের বর্ণনা দাও। এখন এই যে খ একটা ভূমিরূপ, মানে আমার এটা দেখে তো আমার নিজেরই মাথা ঘুরতেছে যে এইটা কি হতে পারে। তোমরা কি কেউ আন্দাজ করতে পারছো? তোমরা কি কেউ আন্দাজ করতে পেরেছো যে এই ভূমিরূপটা কি হতে পারে? এই ভূমিরূপটা হচ্ছে এই যে নদী বা পানি বা সমুদ্রের পানি চলাচল করার সময় যে অনেক সময় কি হয়, পানির স্রোত যখন বেশি থাকে, পানির স্রোত দেখো, এটা মনে করো নদী, এই নদীতে যখন পানি চলাচল করে তখন এই নদীর নিচে যে ভূমি রয়েছে, এই নদীর নিচে যে ভূমি রয়েছে, এই ভূমি কি হতে পারে, যে কঠিন হতে পারে অথবা নরম শিলা হতে পারে, বালি হতে পারে। এইগুলোর ফলে যখন স্রোতগুলো সৃষ্টি হয় তখন কি হয়, এই স্রোতগুলো সৃষ্টি হলে এই নরম শিলাগুলো কি হয়, এখান থেকে এক ধরনের ঘূর্ণায়ন বৃত্তির স্রোতের সৃষ্টি করে। এর ফলে নরম শিলাগুলো কি হয়, এখান থেকে চলে যায় এবং এক ধরনের গর্ত সৃষ্টি করে। আর এই ধরনের গর্ত হচ্ছে বর্তুলাকার। গ নাম্বার কি, খ ভূমিরূপ, এটা হচ্ছে বর্তুলাকার গর্ত। তাহলে খ যে ভূমিরূপ সৃষ্টি হলো যে নদীর গতিপথে কখনো কখনো যখন সমুদ্র স্রোত বেশি থাকে এবং তোমার যখন এই পানির নদীর বা পানি ধারার অভ্যন্তরে যে ভূমি রয়েছে, এই ভূমির নরম শিলা কি হয়, এখান থেকে অপসারিত হয়, তখন এই ধরনের একটা গর্ত সৃষ্টি হয়। এই গর্তটা হচ্ছে বর্তুলাকার গর্ত। এই গর্তের নামটা কি, যে বর্তুলাকার গর্ত। এটা বুঝতে পারছো কিনা, আমরা এটা বুঝতে পারছি কিনা আমরা একটু কমেন্টে জানাবো যে আমরা এই বিষয়টা বুঝতে পারছি কিনা আর কি। আমরা এটা বুঝতে পারছি কিনা তোমরা একটু জানাও। তাহলে এই যে বর্তুলাকার গর্ত বা এই যে স্বাভাবিক যে জলধারা, এটা কিন্তু অনেক জায়গায় রয়েছে, এই ধরনের ভূমিরূপগুলো কিন্তু সৃষ্টি হয়। তাহলে এটা আমরা বুঝলাম। তারপরে বলতেছে উদ্দীপকের ক ভূমিরূপের গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করো। এখন আমরা যদি ক ভূমিরূপের কথাগুলো দেখি, যে ক ভূমিরূপের গঠন প্রকৃতি কিরকম, দেখো এইটা যদি আমরা ভালো করে না বুঝি, এটা যদি না বুঝি, পরীক্ষায় যখন প্রশ্ন আসবে ভাই, তখন আমি যদি অ্যান্সার করতে না পারি সঠিক, জাস্ট যদি এটা যদি বলতে না পারি বর্তুলাকার গর্ত, তাহলে আমার পুরা মার্ক চলে যাবে, পুরা মার্ক মানে 0। তার মানে জাস্ট যদি একটু আমাকে ধারণা নিতেই হবে যে এটা বলতে কি বোঝায়। তাহলে বর্তুলাকার গর্ত এর নাম রয়েছে। এবং এই যে উদ্দীপকের যে চিত্রটা আমি জাস্ট এইভাবে একটু দেখালাম, এটা মনে করো নদীর গতিপথ। নদী কি কখনো সোজা পথে হাঁটতে পারে না, নদী সবসময় তোমার সাপের মতো আঁকা বাঁকা হাঁটে। কেন হাঁটে জানো? কারণ নদী যখন তার গতিপথ সৃষ্টি করে তখন এই পানির ধারা যেখানে নরম শিলা রয়েছে, এই নরম শিলাকে ভেদ করে আস্তে আস্তে তার গতিপথ সৃষ্টি করে। ঠিক এই রকম নদীর গতিপথ যখন সৃষ্টি হয়, মনে করো উপর থেকে এই নদীর গতিপথে
এইভাবে আসতেছে। কারণ আস্তে আস্তে নদীর যে স্রোত থাকে, স্রোত এত বেশি থাকে যে এই স্থানে তোমার শিলাগুলো একত্রে হয়ে যায়। কখনো কখনো এই অংশগুলো এইভাবে এক হয়ে এই নদীর গতির পথ একসাথে হয়ে যায়। নদীর গতিপথ কি হয়ে যায়, যে একসাথে হয়ে যায়। তখন কি হয়, এগুলো হওয়ার ফলে এর যে নদীর যে স্বাভাবিক গতিপথ এই স্থানে কি হয়, একটা হ্রদের মতো সৃষ্টি করে, হ্রদের মতো সৃষ্টি করে। যেমন হয় এত পানি, এত জলাধার কোথা থেকে আসলো, ঠিক নদী গতিপথের মাধ্যমে কখনো যদি এই মাঝপথে যদি এই নরম শিলা হয় তখন কি হয়, এরা একত্রে হয়ে যায়। আর এইগুলোর ফলে এইখানে হচ্ছে তোমার ঘোড়া বা অশ্বর মতো কি হয়, যে এই খোড়া, এই যে ঘোড়া গরু এদের পায়ের যে খুর আছে না, এই খুরের মতো দেখতে দেখা যায়, উপর থেকে দেখা যায় যে খুরের মতো দেখতে। এই খুরের মতো দেখতে এই অংশকে বলা হয় অশ্ব ক্ষুরাকৃতি হ্রদ। তাহলে এই অংশকে কি বলা হয়, অশ্ব ক্ষুরাকৃতি হ্রদ। স্যার এইটাকে ইংলিশ ইউ আকৃতি বলে না। ইউ আকৃতি তো এইভাবে হয় না। মানে ওটা দেখতে ইউ আকৃতির মতো, তবে 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 তোমরা যেটা বলতেছো না, যে ওটা হচ্ছে ভি আকৃতির উপত্যকা। কিছু আছে ইউ আকৃতির উপত্যকা, কিছু আছে ভি আকৃতির উপত্যকা, কিছু আছে কি এই রকম আর কি। যখন উপত্যকাটা যখন এইভাবে বলবে আর কি, কিন্তু তোমার যখন ভূমিরূপের কথা বলছে তখন এটা হচ্ছে বর্তুলকার উপত্যকা, বর্তুলকার জলাধার। এটা হচ্ছে মূলত জলাধার আর কি, এটা হচ্ছে জলাধার ভূমিরূপে না। তার মানে তাহলে আমরা দ্বিতীয় নম্বরে মানে ক চিত্রের যে বিষয়টা এটা দেখতে পেলাম কি, অশ্বক্ষুরাকৃতি হ্রদের একটা যে সৃষ্টি হলো সেই অংশটা। ঠিক আছে, তাহলে আমরা এইটা বুঝতে পারলাম আর কি। এটা কি বুঝতে অসুবিধা? কারণ এইটা কিন্তু তোমার 24-এ কিন্তু এই প্রশ্নটা এসেছে। আবার আমরা ঢাকা বোর্ড, যশোর, কুমিল্লা, দিনাজপুর, ময়মনসিংহ বোর্ডে আমরা দেখি 24 সালের এই কোশ্চিনটা। 24 সালের এই কোশ্চিনগুলো একটু দেখি, যে দেখো ভূ আলোড়ন কাকে বলে। আচ্ছা, যদি প্রশ্ন এভাবে হয়, স্যার বুঝতে পারছি না ভাই, কি বুঝতে পারতেছে না? বলছে কি, রেদওয়ান খান বলতেছে বুঝতে পারতেছে না, তুমি স্পেসিফিক বলো এইটা বুঝতে পারতেছি না, তাহলে তোমাকে ওটা বুঝাই দিই। ওকে, তারপরে আমরা এখন এই অংশটা দেখি। দেখো ভূ আলোড়ন কাকে বলে। আচ্ছা, ভূ আলোড়ন কাকে বলে? ভূগোলের বিষয় কি, যে তোমাদের একটু বিষয় জানায় রাখি, ভূগোলের বিষয়টা যতটা না মুখস্থ ততটা বোঝার। তুমি যত মুখস্থ করবা তত ভুলে যাবা, তুমি যত বুঝে পড়বা তত তোমার মনে থাকবে। কারণ ভূগোলের বিষয়টা হচ্ছে তোমার ভূপ্রাকৃতিক বিষয় নিয়ে। ভূপ্রাকৃতিক বিষয় নিয়ে এই অংশগুলো অবশ্যই তোমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে, দেন তুমি এখান থেকে ভালো করতে পারবা। আর তোমাদের এটা ভালো রেজাল্ট করা অতি সহজ, যদি একটু সামান্য একটু পরিশ্রম করো এখান থেকে ভালো রেজাল্ট করতে পারবা। তাহলে আমরা এখন দেখি ভূ আলোড়ন কাকে বলে। ভূ আলোড়নটা হচ্ছে এই যে পৃথিবীর ভূ অভ্যন্তরের মধ্যে এদের শক্তি, তাপ, চাপ, এই যে তাপ আছে না, আমরা বললাম কি যে তাপ ও, তাহলে ভূ অভ্যন্তরের মধ্যে তাপ এবং চাপ এর যখন তারতম্য সৃষ্টি হয়, তাপ এবং চাপ এর যখন তারতম্য সৃষ্টি হয় তখন কিন্তু ভূ অভ্যন্তরে এক ধরনের আলোড়ন সৃষ্টি হয়। এই আলোড়নকে কি বলা হয়? ভূ আলোড়ন। এই ভূ আলোড়নের উদাহরণ কি কি রয়েছে? ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, সুনামি, এগুলো নাম শুনেছি না? এই যে ভূ আলোড়ন সৃষ্টি হয় এগুলো কি কখনো দেখা যায়? দেখা যায় না, হঠাৎ করে কিন্তু সৃষ্টি হয়ে যায়। ঠিক এইভাবে ভূ আলোড়নটা হচ্ছে তোমার পৃথিবীর অভ্যন্তরের এই যে তাপ, চাপ, এইগুলোর মাধ্যমে যখন তোমার তারতম্য সৃষ্টি হবে দেন ভূ আলোড়নটা সৃষ্টি হয়। নগ্নি ভবন সংগঠনের গুরুত্বপূর্ণ ধাপ হলো বিচূর্ণী ভবন। নগ্নি ভবন সৃষ্টি হওয়ার গুরুত্বপূর্ণ ধাপ হলো কি, যে বিচূর্ণী ভবন। যে বিচূর্ণী ভবনটা কি, বিচূর্ণী ভবনটা কি দেখো, যে বিচূর্ণী ভবনটা হলো যে তোমার এই শিলারাশিকে চূর্ণ বিচূর্ণ হওয়ার প্রক্রিয়াকে বলা হয় তোমার বিচূর্ণী ভবন। এখন এই বিচূর্ণী ভবন
না হলে নগ্নি ভবন হবে না। কারণ মনে করো এই যে শিলাগুলো এভাবে আছে, দেখো সূর্যের তাপ, বৃষ্টিপাত, এইগুলোর মাধ্যমে এই শিলাগুলোর ভিতরে পার্শ্ব চাপ সৃষ্টি হয়। তারপরে কি হয়, এই চাপের ফলে এই স্থান থেকে উপরের শিলাগুলো খসে খসে পড়ে যায়, দেন তখন নতুন আর একটা এই ধরনের শিলাগুলো সৃষ্টি হয়, তখন একে বলা হয় নগ্নি ভবন। আর এই উপরের শিলাগুলো সরে গেল, একে বলা হয় বিচূর্ণী ভবন। তারপরে উদ্দীপকে গ দেখো, উদ্দীপকে উল্লেখিত ক বিচূর্ণী ভবনের বর্ণনা দাও। উদ্দীপকের ক, এই দেখো উদ্দীপকের ক, তাই না? এখন উদ্দীপকের কর বিচূর্ণী ভবনের বর্ণনা দিতে বলতেছে। তাহলে বিচূর্ণী ভবনের বর্ণনাটা দেখি। এই যে পাহাড়ি অঞ্চলে দেখো বরফ রয়েছে, এটা কি লেখা? বরফ রয়েছে, যে বরফের মাধ্যমে এই স্থানে এক ধরনের শিলার বিচূর্ণী ভবন ঘটছে, সেটা দেখাচ্ছে। তারপরে বলছে যে উদ্দীপকে খ বিচূর্ণী ভবনের প্রভাব বিশ্লেষণ করো। যে এখানে কি রয়েছে, বাড়ি বা আমরা যে বিল্ডিং তৈরি করি, তারপরে যে গাছ রয়েছে, গাছের যে শিকড়, এইগুলোর মাধ্যমে এই যে শিলারাশিগুলোর যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, এই প্রক্রিয়াকে বিচূর্ণী ভবন বলা হচ্ছে। তাহলে কর যে বিচূর্ণী ভবন, এটা হচ্ছে তোমার কেলাস গঠন করে, তাই না? বরফের কেলাস গঠন। কি গঠন? যে যান্ত্রিক বিচূর্ণী ভবনের 3 প্রকারের বিচূর্ণী ভবন: যান্ত্রিক বিচূর্ণী ভবন, রাসায়নিক বিচূর্ণী ভবন এবং জৈবিক বিচূর্ণী ভবন। এই বিচূর্ণী ভবনের মধ্যে যে তোমার যে যান্ত্রিক বিচূর্ণী ভবন যেটা রয়েছে, এই যান্ত্রিক বিচূর্ণী ভবনের মধ্যে যে কেলাস গঠন বা বরফের যে অংশটা, এটা কি হয় যে তোমার এই যে দিনের বেলা যে এই বরফগুলো গলতে শুরু করে এবং রাতের বেলা এই পানি প্রায় 10 ডিগ্রি পরিমাণ বেড়ে যায়। কি হয়? পানি 10 ডিগ্রি পরিমাণ আয়তনটা বেড়ে যায়। এর ফলে পাহাড়ের মধ্যে যে গর্তগুলো আছে, এইগুলোর ভিতরে এই শিলার ফাটল ধরে। এই ফাটল যখন শুরু করে, এখানে প্রায় 125 কেজি ঘনমিটার 125 কেজি ঘনমিটার এখানে একটা চাপ সৃষ্টি করে। এর ফলে পাহাড়ের এই যে পার্শ্ব শিলাগুলো রয়েছে, এগুলো ক্ষয় হয় এবং পানির মাধ্যমে এগুলো তোমার কি হয়, যে বিচূর্ণী ভবন হয় এবং এরপরে এখানে নগ্নি ভবনের সৃষ্টি হয়। এইভাবে কিন্তু আমাদের এই উপরের বিচূর্ণী ভবনের অংশটা বুঝতে পারলাম। তারপরে খটা হচ্ছে বলছে যে এটা হচ্ছে জৈবিক বিচূর্ণী ভবন। এটা কি? এটা হচ্ছে জৈবিক বিচূর্ণী ভবন। জৈবিক বিচূর্ণী ভবন কিভাবে হতে পারে? মানুষ যদি কোনো বিল্ডিং তৈরি করে, যদি কোনো রাস্তাঘাট তৈরি করে, যদি কোনো ড্রেন তৈরি করে, যদি কোনো গাছ উপড়ায় ফেলে, বিভিন্ন কীট পতঙ্গ রয়েছে, এগুলোর মাধ্যমে এই যে ভূমিরূপের যে পরিবর্তন, এই পরিবর্তনের অংশকে বলা হয় জৈবিক বিচূর্ণী ভবন। তাহলে এই যে বিচূর্ণী ভবন থেকে যে প্রশ্ন এসেছে, এটা আমরা বুঝতে পারলাম। তারপরে আমরা 24-এ দেখো আরেকটা ভূমিরূপের, যে 1,47,570 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট একটি দেশের ভূমিক্ষয়, একটা দেশের ভূমিক্ষয় সম্পর্কে বলছে, মাত্রাহীন আকৃতির ভূমিরূপ। তাহলে একই দেশের দুইটা ভূমিরূপের বৈশিষ্ট্য আলোচনা করছে। বিচূর্ণী ভবন কাকে বলে? কিছু সময় আগেই কিন্তু আসলো যে শিলারাশির চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বিচূর্ণী ভবন বলতে হয়। নদী বলতে কি বোঝায়? যে পর্বতে বা উঁচু ভূমিতে কোনো নদীর সৃষ্টি হয়ে যে জনপদের মধ্যে যে পানি পরিবাহিত করে, একে কিন্তু আমরা নদী বলি। উদ্দীপকে উল্লিখিত ক্ষয় এর গঠন প্রক্রিয়া। মাত্রাহীন আকৃতির ভূমিরূপ, দেখো মাত্রাহীন আকৃতির ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয়েছে, এইগুলো হচ্ছে যে বাংলাদেশে দ্বীপ সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া, এইটাই কিন্তু এখানে, ঠিক আছে। তারপরে ক এর প্রভাব বিশ্লেষণ করো। বাংলাদেশের ভূমিক্ষয়, দেখো ভূমিক্ষয় একটা সংক্ষেপে বা একদম নর্মাল টপিকস, তারপরেও ভূমিক্ষয় থেকে কিন্তু প্রশ্ন এসেছে। এখান থেকেও আমাদের কিন্তু যে ভূমিক্ষয়ের মাধ্যমে পাহাড় ধস হচ্ছে, তারপরে তোমার পাহাড়ের মানে পুরুত্বটা কমে যাচ্ছে, পাহাড় কাটার ফলে কি হচ্ছে, যে ওই যে পাহাড়ের যে পরিবেশটা, এগুলো নষ্ট হচ্ছে, এইগুলো কিন্তু আমাদের এখানে বুঝতে হবে আর কি। তারপরে প্রশ্নটা দেখো যে শিলাচূর্ণ বিচূর্ণ ঘটনকারী, এটা কত 24-এই কিন্তু এসেছে। 24-এই দেখো এই প্রশ্নটা এসেছে। তাহলে নদী শাসন বলতে কি বোঝায়? আচ্ছা, যদি বলা হয় নদী শাসন কাকে বলে,
নদী শাসনটা হচ্ছে নদীতে যখন কেউ অবৈধভাবে বাঁধ নির্মাণ করবে, নদীর পানিকে ঠেকানোর চেষ্টা করবে, একে বলা হয় নদী শাসন। এইভাবে উদ্দীপকের ক প্রক্রিয়ার বর্ণনা দাও। কটা কি? যে বরফ গোলা পানির দ্বারা কার্য সম্পাদন করে। বরফ গোলা পানির দ্বারা কার্য সম্পাদন করে। ওই যে তোমার কেলাস গঠনের কথা বললাম, ঠিক একই প্রশ্ন দিছে আর কি। উদ্দীপকের খ প্রক্রিয়ার মানুষ সবচেয়ে বেশি দায়ী, বিভিন্ন প্রাণী উদ্ভিদ কার্য সম্পাদন করে। যেমন ওই যে জৈবিক বিচ্ছুন্নি ভবন, উপরের প্রশ্ন নিচের প্রশ্ন সেম, কারণ একই বোর্ডে প্রশ্নের জন্য দুই বোর্ডে দুই রকম প্রশ্ন কিন্তু সেম আকারে। এখন আমরা দেখি যে 23-এ একটা প্রশ্ন এসেছে, 23 সালে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন এসেছে। ঘটনা 1, হঠাৎ ভূমি কেঁপে ওঠে। তাহলে তোমরা বলো হঠাৎ ভূমি কেঁপে ওঠা মানে কি? হঠাৎ ভূমি কেঁপে ওঠা মানে ভূমিকম্প। আমরা বুঝতে পারতেছি লাভা নির্গত হয়। ভূমিরূপ পরিবর্তনের কোন অংশে লাভা নির্মিত হয়? যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে। এই যে ভূমি গঠন এবং এই ভূমি গঠনকে প্রক্রিয়া আকস্মিকভাবে ধীরভাবে পরিবর্তন হচ্ছে, এই প্রক্রিয়াগুলোই কিন্তু আমরা বুঝতে পারলাম যে লাভা নির্গত হয়। ভূমিকম্প কাকে বলে? যখন হঠাৎ করে ভূ অভ্যন্তরে কাঁপুনির মাধ্যমে যে আকস্মিক দুর্ঘটনা ঘটে, একেই বলা হয় ভূমিকম্প। এখন তারপরে ভূপৃষ্ঠে আকস্মিক পরিবর্তনকারী শক্তির ভয়াবহতা বেশি। কারণ কি? যখন ভূমিকম্প হয়, আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, এগুলোর পূর্বাভাস দেওয়া যায় না। এখন দেখো উদ্দীপকের ক এর কারণ বর্ণনা করো। অর্থাৎ ভূমিকম্প কেন হয়? কি যে ভূ অভ্যন্তরের পরিচালন প্রক্রিয়া, তাপ এবং ভূ অভ্যন্তরের তাপ এবং চাপের তারতম্য, ভূ অভ্যন্তরে যখন কোনো পানির প্রবেশ, তাহলে এই ভূ অভ্যন্তরের মধ্যে যখন এই ম্যাগমাগুলোর যে তাপের যে তারতম্য, এইগুলোর মাধ্যমে কিন্তু ভূমিকম্পগুলো হয়ে থাকে। তারপরে উদ্দীপকে ক্ষয়ের ফলাফল বিশ্লেষণ করো। লাভা নির্গত হয়। তাহলে লাভা নির্গত হয় মানে কি? আগ্নেয়গিরির অগ্নুৎপাত। তাহলে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিকম্প, বিচ্ছুন্নি ভবন, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন এসেছে, আমরা এগুলো কিন্তু দেখব। তারপরে এই যে প্রশ্নগুলো দেখো, যে একটা পর্যায়, একটা দেখো পর্বত থেকে এক পর্যায়, দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়ে দেয়া রয়েছে। এই কোন ধরনের এই পর্বতগুলো একটু দেখি। যে বলছে দোআব কাকে বলে? দোআব কাকে বলে এটাকে আমাদের জানা আছে যে দোআব বলতে কি বোঝায়? দোআবটা হচ্ছে যে দুইটা নদী, মনে করো যে দুইটা নদী, যদি দুইটা নদী থাকে, এই দুইটা নদীর যে মাঝ বরাবর, দুইটা নদীর এই মাঝ বরাবর এই অংশকে কি বলা হয়? দুইটা নদীর মাঝ বরাবর যে ভূমি থাকে, এই ভূমিকে দোআব বলা হয়ে থাকে। এখন বলছে যে এই যে উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রথম অবস্থার বর্ণনা দাও। তাহলে প্রথম অবস্থা আমরা যদি বলি এটা নদীর গতিপথ, পর্বতে নদীর সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে ক্ষয় কাজ করে বেশি। কি করে? যে তোমার ক্ষয় কাজ করে। এখানে দ্বিতীয় আসছে বহন কাজ, বহন কাজ করে। আর এটা কি করে? যে বার্ধক্য কাজ, বার্ধক্য বা নিম্নগতি। তাহলে এই যে নদীর গতিপথের এই অংশগুলো আমরা দেখতে পেলাম, এইগুলো কিন্তু এই তোমার প্রথম অবস্থায় এটা ক্ষয় কাজই আর কি। মানে প্রথম অবস্থায় ক্ষয় কাজ কিন্তু বেশি হয় আর কি। তারপরে দ্বিতীয় পর্যায়ে কি? দ্বিতীয় এবং তৃতীয় অবস্থার পার্থক্য, মানে এই যে দ্বিতীয় অবস্থায় এই পর্বত পাহাড় থেকে শিলাগুলো বহন করে যখন নিয়ে আসে, তখন এখানেও গতি বেশি থাকে, কিন্তু বার্ধক্য অবস্থায় নদীর গতি একদমই কমে যায়। নদীর গতি কি হয়ে যায়? একদম কমে যায় এবং নিম্ন গতির থাকে। এই কারণে এই স্থানে কিন্তু তোমার এই যে পলল সমভূমি, পলল মালভূমি, এইগুলো কিন্তু দেখা যায়। তাহলে আমরা নদী থেকেও প্রশ্ন এসেছে, এটা আমরা বুঝতে পারলাম। দেখো আবার 23-এর একটা প্রশ্ন দেখি, যে হঠাৎ ঝাঁকুনি দিল এবং এগুলো নড়াচড়া করলো, মানে কি? একটা ভূমিকম্পের কথা বলছে। তারপরে কি হলো? আটলান্টিক মহাসাগরের দ্বীপের মধ্যে উত্তপ্ত এবং গলিত পদার্থ বের হচ্ছে। এর মানেও এখানেও তোমার আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং ভূমিকম্পের কথাগুলো কিন্তু বলছে। তারপরে দেখো সুনামি কাকে বলে? যে সমুদ্র সমতলে যখন ভূমিকম্প হয় তখনই সুনামি হয়ে থাকে। তাহলে আমরা আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিকম্প, এইগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো পেলাম। তারপরে আরেকটা অংশ, যে এই যে ভূমির একটা দেখো ভি আকৃতির একটা উপত্যকা সৃষ্টি হয়েছে,
আবার এই যে অংশটা, এটা যে বললাম যে অশ্বক্ষুরাকৃতির যে ভূমিরূপ রয়েছে, অশ্বক্ষুরাকৃতির যে ভূমিরূপ রয়েছে, সেই ভূমিরূপের অংশগুলো কিন্তু বুঝতে পারলাম। দেখো এখন উদ্দীপকে উল্লেখিত ক ভূমিরূপের বর্ণনা দাও, যে তোমার ভি আকৃতির উপত্যকা কখন সৃষ্টি হয়। ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয় কখন, এটা কি আমরা বুঝতে পারবো? আমরা জানি যে যখন তোমার পাহাড়ি বা পর্বতের অংশে পানির গতি বেশি থাকে, ক্ষিপ্রতা বেশি থাকে, তখন কি হয়, এই ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। দেখো পানি যখন আসবে এখান থেকে, এখানে জলপ্রপাতের যে একটা অংশের মতো এইভাবে কিন্তু একটা কি হয়, যে তোমার একদম ভূমি আসতে ভি আকৃতির কি উপত্যকা কিন্তু এভাবে সৃষ্টি হয়। আর এটা অশ্বক্ষুরাকৃতির হ্রদ। তাহলে আমরা এই যে সৃজনশীল প্রশ্ন, যে বোর্ড প্রশ্ন এসেছে, আমরা সেইগুলো সম্পর্কে জানলাম। এবার আমরা দেখি যে আমাদের তৃতীয় অধ্যায় আসলে এখন আমাদের কি কি বিষয় পড়া লাগবে। আমরা এত সময় পর্যন্ত কোন কোন বোর্ড পরীক্ষায় কোন প্রশ্নগুলো এসেছে সেইগুলো বুঝলাম। এখন আমরা দেখব যে এখানে কোন প্রশ্নগুলো আমাদের সবচেয়ে বেশি পড়া লাগবে সেগুলো। দেখো গুরুত্বপূর্ণ টপিকস, যে ভূমিকম্প সংঘটনের কারণ এবং ঝুঁকি। তাহলে ভূমিকম্প কিভাবে কারণ সৃষ্টি হচ্ছে, এই কারণগুলো সম্পর্কে আমরা জানবো। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সম্পর্কে জানবো। বিচূর্ণী ভবনের কারণ প্রতিকার, নদীর বিভিন্ন প্রক্রিয়া। তাহলে আমরা এই প্রশ্নগুলো দেখে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই টপিকসগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে, আমরা এইখান থেকেই বেশি পড়ব। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বেশি পড়ব। এখন আমরা ভূমিকম্পের বিষয়ে এখন দেখি যে ভূমিকম্প সৃষ্টি হওয়ার যে কেন্দ্র আর কি, ভূমিকম্প কিভাবে সৃষ্টি হয়, এটা হচ্ছে রিক্টার স্কেল আর কি, এটা উপকেন্দ্র। পরীক্ষায় অনেক সময় আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে ভূমিকম্প কিভাবে সৃষ্টি হয়, এবার ভূমিকম্পের স্কেল যে রিক্টার স্কেলে একদম যেখানে সৃষ্টি হয় তার উপরকে কি বলা হয়, উপকেন্দ্র বলা হয়। যেখানে সৃষ্টি হয় সেটা কেন্দ্র, উপরে আছে উপকেন্দ্র। ভূমিকম্পের কারণগুলো কি কি দেখো, পাত এর সংঘর্ষ, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, এগুলোর মাধ্যমে কিন্তু তোমার এগুলো সহজ অংশ আছে, এগুলো তোমরা জানবা। এখন আমরা যদি ভূমিকম্পের ফলাফল দেখি, ভূত্বকে অসংখ্য ত্রুটি সৃষ্টি হয়, তাই না? ভাঁজ এবং ফাটলের যে সৃষ্টি হয়, এগুলো কিন্তু নদীর গতিবাদ সৃষ্টি করে, পরিবর্তন করে, সমুদ্র তলের উত্থান পতন ঘটে, অবকাঠামোর উপরে আঘাত আনে, এই হিমানি সম্প্রসারণ ঘটে, এগুলো সবই ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্পের কিছু তীব্রতা রয়েছে 3 প্রকারের। এখন আমরা সব তো আলোচনা করতে পারবো না, আমি জাস্ট মেইন অংশগুলো তোমাদেরকে বোঝাই দিচ্ছি, এগুলো মনে রাখলে কিন্তু পরীক্ষায় ভালো করবা। আর একটা অংশ আসে যে ভূমিকম্প প্রবণ অঞ্চল সম্পর্কে। প্রধান 3টা অঞ্চল রয়েছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, তারপরে মধ্য আটলান্টিক ও ভারত মহাসাগরীয় শৈলশিরা অঞ্চল, ভূমধ্যসাগরীয় হিমালয় অঞ্চল, এগুলো ভূমিকম্পের অঞ্চল। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে কিন্তু অনেক বেশি পরীক্ষায় প্রশ্ন আসে। এর কারণ কি কি রয়েছে দেখো, ভূত্বকে যখন ফাটল হয়, ভূঅভ্যন্তরে পানির প্রবেশ হয়, তরল শিলার উপস্থিতি হয়, এগুলোর মাধ্যমে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়। এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে এইগুলো অবস্থানের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে এইগুলো তোমার কিছু সুপ্ত আছে, কিছু আছে মৃতপ্রায় আগ্নেয়গিরি রয়েছে, আর এই ম্যাগমাগুলো জমা হয়ে এই স্থানে লাভাগুলো বের হয়। এভাবে কিন্তু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সৃষ্টি হয় কিছু। তবে ভূমিকম্পের ফলে কোনো ইতিবাচক পরিবর্তন হয় না, কিন্তু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে আমরা কিছু ইতিবাচক প্রভাব কিন্তু দেখতে পারি আর কি। দেখুন তোমার কি হয় যে ভূমির উর্বরতা বৃদ্ধি পায়, এর ফলে তোমার পানি গরম রাখতে সুবিধা হয়, তারপরে বিভিন্ন খনিজ সম্পদ এখান থেকে পাওয়া গেছে, বিদ্যুৎ উৎপাদন করা যায়। এগুলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ইতিবাচক প্রভাব। আর নেতিবাচক কিছু প্রভাব রয়েছে, তোমার রাস্তাঘাট ব্লক হয়ে যায়, তোমার কি হয় যে কালো ধোয়ার ফলে মানুষের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, তারপরে সূর্যের অতিবেগুনি রশ্মিকে এগুলো বাধা সৃষ্টি করে, তারপরে লাভা সমুদ্রে জমে আগ্নেয় দ্বীপের একটা সৃষ্টি করে। এগুলো হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সমস্যা। এখন বিচূর্ণী ভবনের কিছু বৈশিষ্ট্য। এখন আমরা কি দেখি যে বিচূর্ণী ভবনের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে একটু দেখি। আমরা আর বেশি সময় নিব না,
আমরা অল্প সময়ের মধ্যে ক্লাস শেষ করে দিব, কারণ একভাবে ক্লাস করাও তোমাদের জন্য কষ্টকর, আমার জন্য সেটা কষ্টকর। আমি হচ্ছে আর প্রায় 10 থেকে 15 মিনিটের ভিতরে ক্লাস ক্লোজ করে দিব, তারপরে আবার আমরা 7টা থেকে কিন্তু মেন ক্লাসগুলো করব। হ্যাঁ, তোমাদের পিডিএফ আমরা দিয়ে দিব, তোমাদের পিডিএফ আমরা দিয়ে দিব। তোমরা হচ্ছে আমাদের যে সাজেশন এবং নোটস যে গ্রুপ রয়েছে ওই গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাও। আমি দিয়ে দিচ্ছি। তোমাদের আমি মেসেজ দিলাম, সকলের জন্য আমরা পিডিএফটা দিয়ে দিব। এখন দেখো বিচূর্ণী ভবন, যে শিলারাশি যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, এই প্রক্রিয়াকে বিচূর্ণী ভবন বলা হয়। একে 3 ভাগে ভাগ করা হয়। যে যান্ত্রিক বিচূর্ণী ভবন রয়েছে, যে যান্ত্রিক বিচূর্ণী ভবন কি, যে প্রাকৃতিকভাবে যে বিচূর্ণী ভবনটা হয় সেটা উষ্ণতার তারতম্য, তুষারের দ্বারা, এই যে এটা আমরা পাহাড়ের অংশটা দেখলাম, এটা তুষারের দ্বারা বিচূর্ণী ভবন। পানির বিচূর্ণী ভবন লবণ ক্লাস গঠন। রাসায়নিক বিচূর্ণী ভবন হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ায়, রাসায়নিক পদার্থের মাধ্যমে। তোমরা হচ্ছে আমাদের গ্রুপে আছে, যে তোমরা আমাদের যে নোটস গ্রুপ যেটা রয়েছে, এই নোটস গ্রুপে তোমরা হচ্ছে এই পিডিএফগুলো পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে তোমাদের এই গ্রুপটা একটু শেয়ার দিই, দাঁড়াও। গ্রুপটা শেয়ার দিলে তোমরা এটা পেয়ে যেতে পারো। আমি হচ্ছে তোমাদের করতেছি, এই যে একটা দেখো গ্রুপ আমি দিচ্ছি কমেন্টে, তোমরা এই সাথে জয়েন্ট হয়ে যাও। তোমরা এই গ্রুপে জয়েন হয়ে যাও, এখানে আমরা নোটসগুলো দিয়ে দিব আর কি। এই গ্রুপে জয়েন হলে তোমরা ওই গ্রুপে সকল নোট ওখানে দেয়া আছে, তোমরা পেয়ে যাবে আর কি। তাহলে এখন এই যে রাসায়নিক বিচূর্ণী ভবনের বিষয়গুলো দেখি। এই যে শিলারাশির যে চূর্ণ বিচূর্ণ হচ্ছে, যখন মনে রাখবা, যখন প্রাকৃতিক কোনো কারণে হচ্ছে সেটা হচ্ছে যান্ত্রিক বিচূর্ণী ভবন। যখন রাসায়নিক কোনো পদার্থের মাধ্যমে বিচূর্ণী ভবন হবে, তখন সেটা হবে কিন্তু তোমার রাসায়নিক বিচূর্ণী ভবন। যেমন লবণ বা দ্রবণ বা সলিউশন, এই যে ক্যালসিয়াম কার্বনেট, এটা একটা দ্রবণ। জারণ অক্সিডেশন মানে লোহার সংস্পর্শে যে মরিচা ধরে না, এই মরিচাটাও কিন্তু তোমার জারণ বা অক্সিডেশনের মাধ্যমে হচ্ছে। লিমোনাইট, বাদামি রঙের এটা হচ্ছে লিমোনাইট আর কি, এটা হচ্ছে তোমার জারণ। হাইড্রেশনটা হচ্ছে তোমার কি, যে পানির জলযোজনটা আর কি, পানির মাধ্যমে যে ক্যালসিয়াম সালফেট জিপসাম তৈরি করে। অঙ্গার যোজন রয়েছে, কার্বন ডাইঅক্সাইড মিশে কার্বলিক অ্যাসিড তৈরি করে। অঙ্গার যোজন, এটা হচ্ছে সবই রাসায়নিক বিচূর্ণী ভবন আর কি। তো হচ্ছে না। ওকে, তোমরা যদি এটা জয়েন হতে না পারো, তাহলে আমাদের পড়ালেখার যে অফিসিয়াল যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে তোমরা একটু মেসেজ করো, তাহলে তারা তোমাদেরকে গ্রুপে অ্যাড করে নিবে, অথবা তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিবে, ঠিক আছে? আমরা পরের অংশগুলো শেষ করি। যে এই 5 প্রকারের দ্রবণ, দেখো কি কি রয়েছে, যে দ্রবণ, জারণ, জলযোজন, অঙ্গার যোজন, হাইড্রোলাইসিস। তারপরে এইগুলো হচ্ছে তোমার রাসায়নিক বিচূর্ণী ভবন এবং জৈবিক বিচূর্ণী ভবন, যেটা পরীক্ষায় এসেছিল, যে মানুষ এবং জীবজন্তুর মাধ্যমে যেই এটা হয় আর কি। এর ফলাফল দেখো, কৃষিকাজের সহায়তা হয়, শিলার অগ্নিভবন হয়, মাটি উৎপাদন, উদ্ভিদের সংস্থান, সব কিছু হয়। নদীর উৎপত্তি, দেখো নদীর এই যে বিষয়টা, অনেক সময় আমাদের শাখা নদী, উপনদী, এইগুলো কিন্তু কাজ করে। আচ্ছা, এই লিঙ্কে কাজ না করলেও তোমরা আমাদের ইসেতে করো, যে মেসেজ করো, তারা তোমাদেরকে প্রোভাইড করবে আর কি, ঠিক আছে? টেনশন নাই। তোমরা শোনো, তোমরা যদি এখন জয়েন হতে না পারো, আমরা 7টার দিকে তো আবার ক্লাসে জয়েন করবো, তাই না? 7টার দিকে আমরা আবার দরকার হলে এই গ্রুপের লিঙ্কটা হচ্ছে আমাদের এখানে পোস্ট করব।
কমেন্টে দিয়ে দিব, তোমরা তখন আজকে লিঙ্কে জয়েন করে নিও। দেখো এই যে নদীর যে উপনদী শাখা নদী এইগুলো সম্পর্কে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে, যে উপনদী কি এবং শাখা নদী কি, এটার একটু সুন্দর একটা বৈশিষ্ট্য বা উদাহরণ তোমাদেরকে আমি দিয়ে রাখি। যে উপনদী আর কি, দেখো উপনদীটা হচ্ছে যখন কোনো নদী যেমন মনে করো এটা পদ্মা নদী, তাই না? এই যে পদ্মা নদী রয়েছে, এখানে পদ্মা নদী রয়েছে, আবার এদিকে যে যমুনা নদী রয়েছে, পদ্মা নদী এবং যে যমুনা নদী রয়েছে, এই নদীটা তিস্তা এবং ধরলা। এই যে তিস্তা দেখতেছো না, এই যে উপর থেকে একটা তিস্তা নদী এবং যে ধরলা, এদিকে একটা ধরলা নদী রয়েছে। এই তিস্তা এবং ধরলা নদী, এই যে ব্রহ্মপুত্রের যে আরেকটা অংশ যমুনা, এই যমুনাতে এসে পড়েছে। মেইন নদীতে যখন বাইরে থেকে উৎপত্তি হয়ে একটা প্রধান নদীতে যখন মিলিত হবে সেটা হচ্ছে উপনদী। আর যখন মেইন নদী পদ্মা নদী থেকে মনে করো শুরু করে, পদ্মা নদী থেকে যখন শুরু করে, যেমন এইখানে তোমার গড়াই, মধুমতি, এই নদীগুলো আসবে, মেইন নদী থেকে আসে আবার সমুদ্রে পতিত হবে, এটা হচ্ছে শাখা নদী। তাহলে শাখা নদী হচ্ছে মেইন নদী থেকে বের হয়ে অন্য কোনো জলাশয়ে চলে যাচ্ছে, আর উপনদী হচ্ছে অন্য একটা জায়গায় উৎপত্তি হয়ে মেইন নদীতে আসবে, সেটা হচ্ছে উপনদী। আর এই নদীর হচ্ছে তিনটা পর্যায় রয়েছে। একটা প্রাথমিক পর্যায় পার্বত্য অবস্থা মানে ঊর্ধ্বগতি, এইটার ফলে কি হয় তোমাদের এখান থেকে এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসবে যে এখানে প্রাথমিক পর্যায়ে নদীর কোন কাজটা হয়, যে ক্ষয় কাজটা বেশি হয়, গিরিখাত সৃষ্টি হয়, ভি আকৃতির উপত্যকা, খরস্রোতা, জলপ্রপাত, এইগুলো কিন্তু সৃষ্টি হয়। যৌবন প্রক্রিয়ায় ঢালু পতন, সর্বিল বাঁক, নদী সোপান, এগুলো সৃষ্টি হয়। বার্ধক্য পর্যায়ে কি কি সৃষ্টি হয় দেখো, পলল পাখা, পলিস্কোন, বাজাদা, প্রাকৃতিক বাঁধ, তারপরে প্লাবন সমভূমি, অশুক্রাকৃতি হ্রদ, বদ্বীপ, এগুলো হচ্ছে সবই বদ্বীপ অবস্থায় বা সর্বশেষ বার্ধক্য অবস্থায় নদীর অবস্থা দেখা যায়। নদী দেখো এই কাজগুলো করে, এইগুলো সবই এই নদীগুলো কিন্তু করে, নদী সঞ্চয় কাজ করে, ক্ষয় কাজ করে। এখন আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি, এগুলোর উত্তর তোমরা একটু দাও। যে প্লেট সঞ্চালনের ফলে কি হতে পারে? প্লেট সঞ্চালনের ফলে কি হতে পারে? তোমরা একের উত্তর করো। প্লেট সঞ্চালনের ফলে কি হতে পারে? দেখো যে প্লেট সঞ্চালনের ফলে কি হতে পারে, যে পৃথিবীর ভূ অভ্যন্তরে যে প্লেটগুলো রয়েছে, পৃথিবীর ভূ অভ্যন্তরে যে প্লেটগুলো রয়েছে, এই প্লেটের সঞ্চালনের ফলে যে অনুসারী প্রতিসারী যে প্লেটগুলো রয়েছে, এইগুলোর ফলে কি হয়, যে ভূমিকম্প হয়, তারপরে আগ্নেয়গিরির অগ্নুৎপাত মূলত হয়ে থাকে। তাহলে প্লেট সঞ্চালনের ফলে আমরা কি কি দেখতে পেলাম? প্লেট সঞ্চালনের ফলে কি কি দেখতে পেলাম? যে তোমাদের ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়। তাহলে খ উত্তর হবে। ঠিক আছে, তাহলে এই দেখো সহজ সহজ প্রশ্নগুলো আমাদের কিন্তু না পারলে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো না। বাংলাদেশের কোন পাতের অংশে অবস্থিত? ওকে, দেখো এখানে একটা পাত রয়েছে, তবে বাংলাদেশ যে পাত সঞ্চালন তথ্য এগুলো কিন্তু আমরা এখনো পড়াইনি। এগুলো হচ্ছে তোমাদের এত ইম্পর্টেন্ট না, তবে তারপরে বলি যে পৃথিবীতে মোট 60টি বড় বড় 60টি প্লেট রয়েছে এবং ছোট ছোট 6টি প্লেট রয়েছে, 20টি প্লেট রয়েছে। এবং বাংলাদেশ আসলে কোন প্লেটের মধ্যে রয়েছে, মানে এই যে ভূমিরূপগুলো দেখছি, মহাদেশগুলো দেখছি, এগুলো এক একটা প্লেটের উপরে রয়েছে। এগুলোর উপর ভিত্তি করে তাহলে বাংলাদেশ কোন প্লেটের উপরে থাকতে পারে? বাংলাদেশ এই যে ইউরেশিয়া প্লেট আছে না, ইউরেশিয়া নাম রয়েছে, ইউরোপ এবং এশিয়া মিলে যে একটা প্লেট রয়েছে, এটা হচ্ছে ইউরেশিয়া প্লেট। তাহলে এই ইউরেশিয়া প্লেটের উপরে বাংলাদেশের অবস্থান। বাতাসের অক্সিজেন লৌহের সাথে যুক্ত হয়ে যে লিমোনাইট যৌগ গঠন করে তার রং কেমন? এখন বলো যে বাতাসে যে লিমোনাইট, বাতাসে যে অক্সিজেন যোগের সাথে যে তোমার কি করে, যে লিমোনাইট যোগ সৃষ্টি করে, মানে কি সংকর ধাতু সৃষ্টি করে, এগুলো দেখতে কি রকম হয়, যে হলুদ, বাদামি নাকি কালো? হলুদ এবং বাদামি হয়ে থাকে, মানে কি উত্তর ক হবে। ঠিক আছে, দেখো 5 নম্বর, প্লেটের গতি সঞ্চালন ও শিলাস্তরে ভাঁজের সৃষ্টি হয় কোন ঘটনার প্রভাবে? যে শিলাস্তরের ভাঁজের সৃষ্টি হয়
কিসের মাধ্যমে বলো? এখানে আগ্নেয়গিরির আলোড়ন, গিরিজনিত আলোড়ন নাকি মহীপাবক আলোড়ন? এটা হচ্ছে গিরিজনিত আলোড়ন, কারণ পর্বতগুলো সৃষ্টি হয় গিরিজনিত আলোড়নের মাধ্যমে। পৃথিবীর অধিক ভূমিকম্প প্রবণ দেশ কোনটি? দেখো, পৃথিবীর অধিক ভূমিকম্প প্রবণ দেশ কোনটি এটা বলো। 6 নম্বরের উত্তর দাও যে পৃথিবীর অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনটি? এটা হচ্ছে জাপান, কারণ জাপান কোথায় রয়েছে? প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে কিন্তু রয়েছে জাপান, এর জন্য এটা দ্বীপ রাষ্ট্র, এখানে সবচেয়ে বেশি পরিমাণে ভূমিকম্প হয়ে থাকে। এ দেখো, জানালায় কি হয়েছে, যে জানালায় তোমার রং কি হয়েছে, রডগুলো নষ্ট হয়েছে। মানে কি, রডগুলো নষ্ট হলে ওগুলোকে কি বলা হয়, যে তোমার মরিচা পড়েছে। এই মরিচা হয় কিসের জন্য? অক্সিডেশন, হাইড্রেশন, কার্বনেশন নাকি নাইট্রেশন? অক্সিডেশন, তাই না? তাহলে এইগুলো কিন্তু তোমরা যদি সহজে পারবা, আমি শেষ করে দিব, কারণ অনেক ক্লাস অনেক বড় হয়ে গিয়েছে। 2-3 নাম্বারটা দেখান। এই দেখো 2 নাম্বারটা হচ্ছে বাংলাদেশ কোন পাতের অংশে? বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। তাহলে এই এশিয়া মহাদেশে অবস্থান হওয়ার কারণে ইউরেশিয়া প্লেট, যে মোট 7টি প্লেট রয়েছে না, অস্ট্রেলিয়া প্লেট, উত্তর আমেরিকান প্লেট, দক্ষিণ আমেরিকান প্লেট, ভারত মহাসাগরীয় প্লেট, এইভাবে রয়েছে। এর মধ্যে এই ইউরেশিয়ান প্লেটের মধ্যে রয়েছে। 3 নম্বরে বাতাসের যে অক্সিজেন লোহের সাথে সংযুক্ত হয়ে কি হয়? হলুদ এবং বাদামি রং ধারণ করে। হলুদ এবং বাদামি রং ধারণ করে, সেটা হচ্ছে অক্সিডেশন আর কি। ঠিক আছে, আমরা এগুলো কিন্তু বুঝলাম। এখন যে আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখিয়েছিলাম, আবার যদি একটু দেখাই যে আসলে প্রশ্নগুলো কি ধরনের হতে পারে সেগুলা দেখো। এই যে উদ্ভিদের অংশগুলো দেখাচ্ছে, আবার পর্বতের এই অংশে যে তোমার যে প্রথম যে প্রশ্নটা দেখিয়েছিলাম বিচূর্ণী ভবন, আসলে কর যে বিচূর্ণী ভবনটা হয়েছে এটা কি ধরনের বিচূর্ণী ভবন? ওই যে তোমার এই যে বরফ বা তুষারের মাধ্যমে যে বিচূর্ণী ভবনটা হলো আর কি, সেটা। ওকে, দেখো এখন সি নাম্বারের এখানে সি নাম্বার বলতেছে উদ্দীপকের সি প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। সি কি? উদ্ভিদ এবং প্রাণীর দ্বারা সংগঠিত। তার মানে এটাও কিন্তু বিচূর্ণী ভবন থেকে প্রশ্ন কিন্তু এসেছে। তাহলে এক কথায় আমরা যে অংশগুলো দেখলাম, জাপানে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, যে ভূমিকম্প এবং যে কি হয়েছে, ভূমিকম্প হলে কি হয়, যে যে ক্ষতিগুলো হয় সেগুলো তো আমরা জানালাম, আর এগুলো কিন্তু এখান থেকে প্রশ্নগুলো আসবে। তারপরে নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ রয়েছে। তাহলে এই যে প্রশ্ন যেগুলো আমরা এত সময় পর্যন্ত দেখলাম, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের আসবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা এত সময় পর্যন্ত যে ক্লাসগুলো করলাম, এইগুলো হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের পরে ক্লাসগুলো শেষ করলাম। আমরা হচ্ছে এখনই ক্লাস শেষ করে দিব, কারণ আমাদের সামনে আর 2 ঘন্টা আছে। আমরা আবার সন্ধ্যা 7টা থেকে কিন্তু ক্লাস শুরু করব, কারণ মাগরিবের আজান আছে। এই কারণে আমরা সেই সময় না রেখে আমরা সন্ধ্যা 7টা থেকে আমরা আবার 4র্থ অধ্যায় এবং আমরা 5ম অধ্যায়ের উপরে ক্লাসগুলো কিন্তু আজকে নিয়ে আসবো। তাহলে আমরা আজকে যে অংশগুলো পড়লাম, অবশ্যই এই অংশগুলোর মধ্যে আমরা সব বিষয়গুলো বুঝতে পারলাম এবং আমরা আরও সুন্দরভাবে 4র্থ এবং 5ম অধ্যায় পড়ব। আমাদের উদ্দেশ্য আমরা ভালো রেজাল্ট করব এবং সবার থেকে ভালো করব। সেই হিসেবে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। এবং তোমরা যাদের কাছে ক্লাসগুলো ভালো মনে হয়েছে, তুমি চাইলে তোমার বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করতে পারো। আর সাথে আমরা তোমাদের সাথে আছি যত সময় পর্যন্ত তোমাদের সহযোগিতা প্রয়োজন হয়। আমরা সব সময় থাকবে তোমাদের পড়ালেখা পেজ এবং পড়ালেখার পক্ষ থেকে আমি সজীব হোসেন। তাহলে দেখা হচ্ছে সন্ধ্যা 7টায়। আজকের ক্লাস এখানে রাখছি। আসসালামু আলাইকুম।